মোদি কিন্তু মমতাকে, ওদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে। ওকে যেমন ট্রেডমিলটা, নরেন্দ্র মোদী ট্রেডমিলটা করতে বারণ করেছে আমার সামনে। মমতা ইজ নট অ্যান্টাগনিস্টিক টু দ্য রিসার্চ অর আইডিয়া, এটা মনে রাখ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের পাঠ্যক্রম কি? দিল্লিতে আমার মমতার সীমাবদ্ধতা লিখেছিলাম, সেটার কি কোনো ছিল? ওয়ার রুম থেকে কোনো ফিডব্যাক পেয়েছিল? উপকারী বন্ধু সব সময় থাকে, এইরাই চালাচ্ছে মমতাকে। নমস্কার, আমি গৌতম ভট্টাচার্য। আমার সঙ্গে আমার বহু বছরের তারকা সহকর্মী জয়ন্ত ঘোষাল। জয়ন্তকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন রাজনৈতিক সংবাদদাতা হিসেবে। ওর বিস্তার দেশে বিদেশে, রাজ্যে, জেলায়, শহরে, সর্বত্র। আর এত সব রাজনৈতিক নেতাদের কাছ থেকে দেখেছে যে আমার মনে হয় ওর যে অভিজ্ঞতা আছে, আমাকে অন্তত যদি কেউ অপশন দেয় যে আপনি ব্যাংকে 10 লক্ষ টাকা নেবেন না এই রাজনৈতিক অভিজ্ঞতাগুলোর নিজে মালিক হবেন, আমি তাহলে পরেরটা বেছে নেব। তো আমাদের জাস্ট মনে হচ্ছিল যে এত রকম শো হচ্ছে নির্বাচন নিয়ে, রোজ আপনারা দেখছেন সব জায়গায় সকাল থেকে রাত অবধি উদয়স্ত চলছে নির্বাচন নিয়ে লড়াই, নির্বাচন নিয়ে প্রার্থীদের বক্তব্য, চাপান উত্তর, সান্ধ্য সমালোচনা, সান্ধ্য বিতর্ক। আমাদের মনে হচ্ছিল এর আড়ালে যদি আমরা বার করে আনতে পারি অন্তরালের এমন কিছু গোপন কথা, যা শুধু নির্দিষ্টভাবে এই নির্বাচনের হবে না, যা নির্দিষ্টভাবে শুধু এই বছরের হবে না, যা নির্দিষ্টভাবে শুধু এই মাসের হবে না, এটা সব সময়ের জন্যে অনেক কিছু গল্প জমে আছে জয়ন্তর কুঠুরিতে, যেটা বার করতে চাইছিলাম। আসলে অনেক সময় হয় যেসব বিখ্যাত ব্যক্তিরা, রাজনৈতিক নেতারা, তাদের একটা সামনে থেকে আমরা একরকম দেখি, কিন্তু পেছনে তাদের আরো একরকম ব্যক্তিত্ব লুকিয়ে থাকে, যেটা রোজকার রিপোর্টিংয়ে উন্মোচিত হয় না। কিন্তু যারা খুব কাছ থেকে দেখতে পায়, ক্রিকেটের ভাষায় সিলি পয়েন্ট থেকে দেখতে পায়, তারা সেইগুলোকে দেখে। তারাও সবসময় লেখার সময় পায় না, বলার সময় পায় না, কারণ তাদের বাইরের ব্যক্তিত্বটাকে তুলে ধরতে হয়। আমার মনে আছে জাভেদ আখতারের একটা কমেন্ট পড়ে একদিন আমি আশ্চর্য হয়ে গেছিলাম। জাভেদ আখতার অমিতাভ বচ্চন সম্পর্কে বলেছিলেন, আসলি আবি এবি কবি দিখতা নেই, আসলি এবি কবি দিখতা নেই, মানে আসল অমিতাভ বচ্চনকে কখনো দেখা যায় না। আমার অবাক লেগেছিল, জাভেদ আখতার যিনি এত কাছ থেকে অমিতাভকে দেখেছেন, যিনি এত সব সুপারহিট ছবির সংলাপ লিখেছেন, তিনি বলছেন আসল মানুষটাকে সবসময় দেখা যায় না। আসলে এরকমই হয়, অনেক সময় আসল মানুষটাকে দেখা যায় না, আর কখনো দেখা গেলেও তার সম্পর্কে বলা হয় না। জাস্ট এই ভাবনা থেকেই আমাদের এই নতুন অনুষ্ঠান পলিট্রিক্সের গ্রিন রুম, অর্থাৎ এই পেছনের গ্রিন রুম, মানুষগুলোর গ্রিন রুম, শুধু রাজনীতির গ্রিন রুম নয়, মানুষগুলোর গ্রিন রুম। আর এখানে প্রথম শোতে বুঝতেই পারছেন হয়তো অনেকে যে প্রথম শোতে এটার জন্য কোনো লাকি ড্র নেই, কারণ উত্তরটা এতই সহজ। প্রথম শোতে আমরা কাকে নির্বাচন করব? প্রথম শোতে আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করব। আর আমার জয়ন্তকে প্রথমত অভ্যর্থনা জানাই। জয়ন্ত, থ্যাংক ইউ সো মাচ এই শোতে আসার জন্যে, দিল্লির সিআর পার্ক থেকে উড়ে আসার জন্য, জাস্ট এই শোটার জন্যে। মমতা ব্যানার্জির আড়ালে আসল মমতা কেমন? গৌতম, তুমি যে একজন সফল উপস্থাপক, সেটার বোঝা গেল যে এই যে জাভেদ আখতারের কথাটা বললে, এই যে বেছে নিলে, আমার মনে হয় যে কোনো রাজনৈতিক বিশিষ্ট নেতার যদি মানে ডিকোডিফাই করতে হয়, তাকে যদি বোঝার চেষ্টা করতে হয়, যেটা তুমি বলছো যে যাকে আমরা জানি না, তাহলে কিন্তু এই সমস্যাটা প্রথম সমস্যা হবে যে একজন সেলিব্রিটি রাজনৈতিক নেতা, তার একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে। সেই ব্র্যান্ডের ভেতরে লুকিয়ে থাকা মানুষটাকে কি কখনো তিনি নিজেও দেখতে পান? মানে এরকম একটা ব্যাপার, মানে এইভাবে যেরকম না। কিন্তু তুমি তো মমতা ব্যানার্জির কুমোরটুলিতে গেছো, সেই কুমোরটুলির কথাটা যদি বলো। সেখানে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় তার ব্যক্তি মমতা, সেটা কিন্তু খুব স্ট্রং। সেই যে ব্যক্তি মমতা, সেই মমতাকে কিন্তু আমি বলবো এত বছর পরেও বহু মানুষ তারা জানে না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে মমতা যখন প্রত্যেক দিন বাড়িতে ফিরেই
প্রথমেই ওর যে একটা ব্যাগ থাকে এবং সেই ব্যাগটার মধ্যে তো সব কিছু থাকে, ওটার নাম দেওয়া হয়েছিল জঙ্গলমহল। ওই জঙ্গল থেকে ও সমস্ত বের করে করে নানান রকমের, কখনো ওষুধ কাউকে দেয়, কখনো কার কিছু হলে, সমস্যা হলে সেটার সমস্ত কিছু ওখানে লেখা থাকে, বই থাকে। আর কি কি থাকে সেই ব্যাগের মধ্যে? সেই ব্যাগের মধ্যে যে কি থাকে না, সে মানে ওখানে ওষুধের কথা বললাম, মানে হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ, অ্যালোপ্যাথি ওষুধ, মানে এমন হয় যে যদি চকলেট থাকে, চকলেট থাকে প্রচুর। এবং সেই চকলেট গুলো গাড়িতে যখন বসে, প্রথমে বসে ওই ব্যাগটা, আমার ব্যাগটা কোথায় গেল, বলবে ব্যাগটা যেই দেওয়া হলো ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে দিল, ও কিন্তু জানে যে কোথায় কি আছে। চকলেট মানে সুগার নেই ধরতে হবে, তাই তো? সুগারও আছে, এরকমও থাকে, সুগার ফ্রি, ও খুব একটা যে সুগার ফ্রি চকলেট খায় তা নয়, কিন্তু ও কিন্তু খায় কম, খায় খুব কম। তার ফলে ও ওই যে চকলেটটা খেয়েই মনে হলো যে আমি এতগুলো চকলেট খেয়ে ফেললাম। তারপরে কিন্তু ও খুব বেশি ওই যে ভাত, রুটি, নানা রকমের শাক সবজি দিয়ে একটা বিরাট, মানে ওই খাওয়া কোনো দিনই কোনো অবস্থাতেই ফুডি নন, মানে ফুডি, মানে কোয়ালিটি অফ ফুড পছন্দ করে। বিরিয়ানি ভালোবাসে, খুব কম সম খায়। ও যেগুলো পছন্দ করে যেরকম ওই চিংড়ি মাখা চিংড়ি, মানে মালাইকারি নয়, মানে সর্ষের তেল দিয়ে চিংড়িটাকে, সেটা কিন্তু অনবদ্য নিজেও তো রান্না করে, খুব ভালো রান্না করে। মানে মমতার সঙ্গে কখনো এই যে সুপার শেফ এদের দেখা টাকা হয়, সঞ্জীব কাপুর টাইপের লোকের সঙ্গে? না, অনেকের সঙ্গে হয়তো হয়েছে, আমার উপস্থিতিতে হয়নি। কিন্তু আমি একটা জিনিস দেখেছি যে ও রান্না করতে ভালোবাসে, ঠিক যেরকম ডাক্তারি করতে ভালোবাসে। মানে ডাক্তার, মেম্বার অফ পার্লামেন্ট ছিল রঞ্জিত পাঁজা, তাকে ডাক্তারি করে ওষুধ খাইছে, সে গল্প পরে বলছি, আগে রান্নাটা বলি। সেই রান্নার গল্পটা হচ্ছে যে ও একটা অচেনা মমতা কিরম বেরিয়ে আসে, যে ও কিন্তু এক্সপেরিমেন্ট করে। মানে যে রান্নাগুলো আমরা সবাই জানি যে ও তো করে, যেরকম লেমন চিকেন একটা ওর ফেভারিট ছিল, মানে সেটা একটা লেবু টেবু নানান রকমের সব দিয়ে, ওই আনারসের টুকরো দিয়ে। বাজার করে কি মমতা যখন রান্না করেন? বাজার করে, মমতার বাজার যেটা করে সেটা হচ্ছে যে একজন ঝন্টুদা বলে আছে, সে বাড়িতেও থাকে, অনেক সময় দিল্লিতেও যায় এবং সেই বাজারটা করে নিয়ে আসে। কিন্তু যেটা কলকাতা টিভি, ডিজিটাল এবং টেলিভিশনের দর্শকদের একটা অসীম আগ্রহ থাকবে, আমার তো অ্যাটলিস্ট আছেই জানার জন্য, যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাজার কোথা থেকে হয়। মুখ্যমন্ত্রীর বাজার যেটা হয় মূলত, যেটা মানে সেটা কিন্তু একটা যে খুব বিরাট একটা মানে সফিস্টিকেটেড, মানে নিউ মার্কেট থেকে অমুকটা আসছে, তমুক জিনিসটা অমুক জায়গা থেকে আসছে, ওর মধ্যে কিন্তু দৈনন্দিন জীবনে একেবারে এলিটিস্ট বা অভিজাত ব্যাপারটাতে ওর একদম বিলকুল না পছন্দ। মানে একটা কোনো একটা ব্র্যান্ডেড জিনিস যে একটা করতে হবে, মানে এরকম আজকাল তো রান্নার ক্ষেত্রে সমস্ত প্রচুর ব্র্যান্ডিং হয়ে গেছে না, মানে ও মূলত জেলার থেকে কিন্তু অনেক কর্মীরাও ওকে অনেক কিছু পাঠায়, সেটা কিন্তু খুব সামান্য। যেমন পাঁচতারা হোটেলের খাবার বীরভূম থেকে আসে, মানে মুখ্যমন্ত্রী চাইলে কলকাতার যে কোনো বড় রেস্তোরাঁ কি পাঁচতারা হোটেল থেকে খাবার পাঠায়? একেবারে পাঠায় না, একেবারে পাঁচতারা হোটেলের খাবার ওর একেবারে পছন্দই নয়। পাঁচতারা হোটেলে তো কদিন আগে যেতও না, হ্যাঁ, এবং মানে ইদানিং তাও এটা একটুখানি চেঞ্জ করেছে। কিন্তু ওর মধ্যে যেটা হয়েছে, মানে এই যে পাঁচতারা হোটেলের খাবারও খায় না, কিন্তু জেলা থেকেও বিভিন্ন পদের রান্না আসে। ও যারা বিরাট মিষ্টির ভক্ত তা নয়, দিল্লিতে গেলে রসমালাইটা খেতে খুব ভালোবাসে। একটা দিল্লিতে একটু হলদে রঙের, কোথায়? দিল্লি বেঙ্গলি মার্কেট থেকেই রসমালাই, বেঙ্গলি সুইটস, তো সেখান থেকে ও নিয়ে আসে রসমালাইটা। কিন্তু আমি বলছি যে ওর যেরকম ডেরেক একটা ধরিয়েছে, সেটা হচ্ছে যে একটা আইসক্রিম হয় না আজকাল ওই বিভিন্ন ফলের ফ্লেভারে, ওটা কর্নার প্লেসের একটা দোকান আছে, সেখান থেকে ওই নানান রকমের লিচু ফ্লেভার, নারকেলের ফ্লেভার, ওই আইসক্রিমটা খেতে প্রচন্ড ভালোবাসে। এবং ওর, আমি বলছি তো, ও যে পরিমাণে ভাতটা এতটা খাবে তা কিন্তু, আবার অনেক সময় আগে তো অনেক উপোস করতো, অনেকগুলো দিন উপোস করতো, শুক্রবার মানতো, জয় সন্তোষীমা পর্যন্ত মানতো, টক খাবে না, এই খাবে না, একটু ছোলা খেয়ে থাকতো। কিন্তু উনি কি শুক্রবার সন্তোষীমা করেন? এখন মানে একটু অনিয়মিত হয়েছে, কেননা ডাক্তাররা না ওকে বারণ করছে সবাই মিলে। ও খুব ভালোবাসে করতে, ওর মধ্যে কিন্তু সেটা রয়েছে। কিন্তু বুঝে এত কিছু করলে, কারণ বগলা মা খুব মানে, বগলা মায়ের পুজো করে, এবং ওকে যেমন ট্রেডমিলটা, নরেন্দ্র মোদী ট্রেডমিলটা করতে বারণ করেছে আমার সামনে,
মানে রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের শেখ হাসিনার পৌরোহিত্যে হচ্ছে, এত সুন্দর করে আরেকবার রিপিট মোদি করে বললেন। নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিয়েছেন দাদার মতো যে ট্রেডমিলটা করো না, তাই তো? হ্যাঁ, একদম। মানে বলছে যে আমি জানি তুমি প্রচুর লম্বা সময় নিয়ে ট্রেডমিল করো দিদি, দিদি বলে, যেরকম ভাবে জনসভায় দিদি দিদি করে, ও কিন্তু দেখা হলেও দিদিই বলে। এবং খুব, আমি এই জিনিসটা অনেকে জানে না, মোদি কিন্তু মমতাকে, ওদের মধ্যে একটা মিউচুয়াল রেসপেক্ট আছে, দুজনেই দুজনের মানে প্রতিপক্ষ সিক্রেটলি অ্যাডমায়ার করে, অ্যাডমায়ার করে। এবং মমতার মানে যেটা মজার ব্যাপার, যখন বলেছে যে ট্রিটমেন্টটা করো না, এই নির্বাচনের ঘোর বাজারে বলছে মোদি মমতা পরস্পরকে অ্যাডমায়ার করে, শ্রদ্ধা করে, কিন্তু যখন রাজনীতিতে যখন হবে ময়দানটা আলাদা, এবং সেখানে লড়াইটা, এই জায়গাটাতেই কিন্তু অনেক আমার মানে দর্শক এবং পাঠকদের কাছেও আমি এটা স্পষ্ট করতে চাই যে সম্পর্কটা পারস্পরিক শ্রদ্ধার মানে কিন্তু এই নয়, সেটিং নয়। সেটিং এর সঙ্গে সঙ্গে ওটাকে সেটিং এর তত্ত্বে চলে যায়, সেটিং নয়। কিন্তু আমি যেটা বলছি যে অভিজাত পল্লী থেকে বা অভিজাত মার্কেট থেকে খাবার না এলো, ওর কিন্তু ওই নানান রকমের এক্সপেরিমেন্ট করা একটা মানে খাবারের ক্ষেত্রে, আইসক্রিম এটার সাথে এটা মিশিয়ে, যেরকম আমি একটা বললাম যে চিংড়ি মাখা ভালোবাসে, যেরকম চিতল মাছের মুইঠা খেতে ভালোবাসে। তুমি কোনোদিন কোনো রেসিপি এনে দিয়েছো বা কাউকে দেখেছো কাউকে দিতে? ঠিক কথা যদি বলি তাহলে আমার স্ত্রী, বলি এটা ব্যক্তিগত হয়ে যাবে একটু, ও কিন্তু কিছু রান্না যেটা মানে পছন্দ করে সেইটা ওর কাছ থেকেও শেখে, আবার ওকেও খাওয়ায়। এবং যে রান্নাগুলো, আমার তো একবার এরকম হয়েছিল যে সেটা অনেক দিন আগের কথা, মানে আমার ওর বাড়িতে দুপুরবেলা খাওয়ার কথা, ও বলেছে একটা দারুণ নতুন ধরনের রান্না বানাচ্ছি, সেটা কি বলবো না, এটা সারপ্রাইজ। আর সেদিনই আমার একটা লেখা বেরিয়েছে একটু ক্রিটিক্যাল ওর সম্পর্কে। তো এটা অনেকদিন আগের কথা, কিন্তু কেননা তখন সোনালি ওর সেক্রেটারি ছিল, যে পরে ডেপুটি স্পিকার হয়েছিল। সোনালি আমাকে ফোন করে বলছে, জয়ন্তদা আজকে না আসবে। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই যে যেদিন তুমি খেতে যাবে সেদিনই তুমি একটা লেখা লিখে? আমার না, জানতাম না যে সেই দিনই কাগজে এরকম ভাবে ওটা বেরোবে, বিরাট করে বেরিয়েছে। আমার এখনো হেডিংটাও মনে আছে, মমতার দুর্বলতা, এরকম একটা হেডিং ছিল, মানে কোথাও সীমাবদ্ধতা। তো সেটা ঠিক মানে ওটা তো দিল্লিতে সকালবেলায়, ও যে কাগজটা তো অত তাড়াতাড়ি আসবে, শীতের সকাল, তুমি ভেবেছিলে খেয়ে চলে যাবে, তারপরে কাগজটা আসবে। কিন্তু ওর একটা অদ্ভুত মেকানিজম তখনও ছিল, সকালবেলায় কিন্তু একটু তখন দেরি করে উঠতো, মানে এখন তো তাড়াতাড়ি ওঠে অনেক বেশি, তখন আরো রাত্রি করে শুতো, এখন যেমন একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে আগের তুলনায়। ওর বায়োলজিক্যাল ক্লকটাকে কিন্তু নিজেই খুব সচেতনভাবে, বয়সের সঙ্গে এবং এর সঙ্গে, তার মানে এই নয় যে এখনো রাত্রির হয় না, কিন্তু চেষ্টা থাকে যে কাজটাকে শেষ করে সকালে করা। আর ওকে তো কালীঘাটে তো সকালবেলা একটা ভয়ঙ্কর ব্যাপার আছে না, এটা জানে না অনেকে, ওর বাড়ির পাশেই একটা মন্দির আছে, মানে যেটা ওর বাড়ির যেখানটা ঘুমোয় ঠিক তার মাথার কাছে। এখন যেহেতু মন্দির, ওটাকে সরিয়ে দেওয়া যায় না, এবং ওখানে ওটা পাবলিক রাস্তার ওপরে, আর ওখানে একটা ঘন্টা আছে। এখন সকালবেলায় যারা সব বেরোয় ভোরবেলা থেকে না, ওই ঘন্টাটাকে বাজাতে বাজাতে সবাই রাস্তা দিয়ে যায়, প্রণাম করে আর ঘন্টাটা মারে, আর ও ওখানে শুয়ে থাকে, এবং ওই ঘন্টার আওয়াজে ওর ভোর 4টে থেকে ঘুম ভেঙে যায়। মানে ওটাই অ্যালার্ম ক্লক। ও অ্যালার্ম ক্লক, মানে এটা ভয়াবহ ব্যাপার। আমি বললাম যে বারণ করুন না, চাইলেই ওই ঘর থেকে নিজেকে সরিয়ে অন্যদিকের ঘরে নিয়ে যেত না। ওর ওই ছোট্ট একটা ঘর, সেই ঘরটাতে যারা গেছে তারা জানে, মানে ওই রকম ছোট ঘর, মানে যেটা সালমান খান দেখে আশ্চর্য হয়ে গেছিল। সালমান খান দেখে আশ্চর্য হয়েছে, অটল বিহারী বাজপেয়ী দেখে আশ্চর্য হয়েছে, মানে কে যারা দেখেছে। এবং আমি, মুখ্যমন্ত্রীর তো বাসা বদলের প্রস্তাব এসেছিল, যে একটা পার্মানেন্ট একটা চিফ মিনিস্টারের বাড়ি, না বুদ্ধবাবু গেলেন, বুদ্ধবাবু তখন রাজি হলেন না, না মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন। আমার মনে হয় যে ওই বাড়িটা, ওই ঘরটা, ওইটাই কিন্তু মমতার সব থেকে বড় একটা ব্র্যান্ড ইকুইটি হচ্ছে। আচ্ছা, ওটা কি বাস্তু মেনে করা? না, বাস্তু মেনে একেবারেই না, কারণ তখন তো ওইভাবে হয়ে গেছিল। কিন্তু বাড়ি, ওই ঘরটার মধ্যে ঠাকুর, মা, স্বামীজির ছবি তো আছেই, প্লাস সমস্ত ধর্মের ছবি আছে। মানে মজার ব্যাপার, দিল্লিতেও দেখি যে ওর মক্কার ছবি, যিশুর ছবি সবগুলো থাকে। এবং আরো মজার ব্যাপার, কালীঘাটের বাড়িতে কিন্তু রাজীব গান্ধীর ছবি আছে মাথার কাছে এখনো। কংগ্রেস ছেড়ে চলে গেছে, নতুন তৃণমূল কংগ্রেস হয়ে গেছে, এই রাহুল গান্ধী এই কংগ্রেসের সাথে জোট নিয়ে ওরা সিপিএম এর সাথে জোট করেছে, মমতার শোবার ঘরে কিন্তু রাজীব গান্ধী আজও উপস্থিত।
এইটা অধীর চৌধুরীকে যদি জিজ্ঞেস করা এইটা বলে রিয়াকশন নিতে অধীর কি বলবেন? কি বলবেন মানে, এবং এখন আমি বলছি সোনিয়া গান্ধীর সাথে কিন্তু দারুণ সম্পর্ক, এবং এমন অনেক কথা হয় যখন রিপোর্টার হিসেবে খুঁচিয়ে খুঁচিয়ে বার করার চেষ্টা করি। আমি তো সোনিয়া গান্ধীর বাড়িতেও মমতার সঙ্গে গিয়ে দেখেছি যে কিরম ট্রিটমেন্ট দেয়, এবং সেখানে আমি যখন মিটিংটা হয়ে যাওয়ার পরে আমি অপেক্ষা করছি যে গাড়িতে উঠে জিজ্ঞাসা করব কি হলো না হলো। মমতা সব বলবে, অপারেটিভ পার্ট যেটুকু বলার। ব্যক্তিগত যে কনভারসেশন, এই যে আমরা ভাবি না যে মমতা বেয়াক্কেলের মতো সব বলে ফেলে, একেবারে নয়। সোনিয়া গান্ধীর সঙ্গে ওর দীর্ঘ কথোপকথনের অনেক কিছু আমিও জানি না, এবং ওটা তো দুজনের মধ্যেই, এবং এটা আমি জানি না এটা জেন্ডার ইস্যু আছে কিনা, দুজনেই মহিলা, অনেক কমফর্ট ফিল করে। এমনকি রাহুল গান্ধী লাস্ট একটা মিটিংয়ে রাহুল গান্ধী থাকবেও জানতো না, এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা করতে গেছে, এবং সেবারে কিন্তু ও খুব কষ্ট করে গেছিল লাস্ট মিটিং, ওটাই সোনিয়া গান্ধীর সঙ্গে ওর, যে সোনিয়া গান্ধী বলেছে তুমি এসো, আমি তোমার সাথে দেখা করতে চাই, কি করতে হবে ইন্ডিয়া ফিন্ডিয়া হওয়ার আগে। তখন ও বললো যে আমি তো এখন জেলায় সফর আছে, আমি যদি অমুক তারিখে যাই। তখন সোনিয়া বললো আমি তো আমেরিকায় ট্রিটমেন্টের জন্য যাব, তুমি এলে তাহলে এখন দেখা হয়ে যায়। ও সব ক্যান্সেল করে দিয়ে সোনিয়াজির সঙ্গে দেখা করবে বলে বেচারা গেলেন, গিয়ে কিন্তু জানেন না যে রাহুল গান্ধী থাকবে। এবারে গিয়ে দেখে দরজা খুলছে, রাহুল গান্ধী করে নিয়ে গেছে, রাহুল বসিয়েছে এবং মায়ের পাশে বসে রয়েছে। তো সেই মিটিংটাই ভালোভাবে আর হলো না, এবং একটা কথা বলেছিল যে আমার তো বক্তব্যই ছিল রাহুল গান্ধীকে নিয়ে, রাহুলই বসে আছে, এখন সেখানে রাহুলই বসে আছে, এবং রাহুল গান্ধী যে থাকবে এটা কিন্তু একটা বেসিক মানে শিষ্টাচার, এটাও ওদের দিক থেকে ঘাটতি হয়েছিল। তাতে কিন্তু খেসারতটা কংগ্রেসকেই দিতে হলো। মানে আজকে যদি বলে দেওয়া হয় তুমি আমার বাড়ি নেমন্তন্ন করছো, তুমি আর কাকে নেমন্তন্ন করেছো সেটাও যেরকম মানে অতিথিকে জানিয়ে দেওয়া হয় যে আপনি আসছেন, এরা থাকবে। তো রাহুল গান্ধী যে থাকবে, এমনকি যদি সোনিয়াজি কথাটাগুলো বলার পর একটা সময়ের পরে রাহুলকে কি ডাকবো বলে রাহুলকে ডেকে নিতেন, মমতার ওটা থেকে দুঃখ পেয়েছিল। তার কারণ মমতার যে কন্টেম্পোরারি সোনিয়া, নট রাহুল। তো তার ফলে যে ধরনের কনভারসেশনটা হতে পারতো বা সেই সুযোগটা ওরা সেই ফ্রি ফ্লোয়িং হলো না। কংগ্রেস নেতাদের আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন এটা করলেন, মানে কেন উনি করলেন, বলেন আসলে সোনিয়াজিও এখন পুরো জিনিসটা না রাহুলের উপর ছেড়ে দিচ্ছে। উনি আর এককভাবে ওয়ান একটা কনভারসেশনের দায়টা আর নিজের কাছে রাখতেই চাই। মানে কংগ্রেস থেকে পিএফ গ্র্যাচুইটি তুলে নিয়েছেন সোনিয়া বলতে পারো। মানে একটা সময় কিন্তু সোনিয়াজি মানে ছেলেকেই রাখতে চান না, যে কারণে প্রিয়াঙ্কা, সেটাও একটা ইস্যু। জয়ন্ত একটা কথা বলো, যে তুমি যেটা বলছো সেটা থেকে পরিষ্কার সোনিয়া, মোদি এরা প্রত্যেকে ব্যক্তিগত লেভেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন। আডবাণী, তোমার মুখে শুনেছি আডবাণী করতেন, জেটলি করেন না। কে আছে জাতীয় পর্যায়ে যিনি ব্যক্তিগত পর্যায়েও যার সঙ্গে সম্পর্ক ভালো নয়? মানে সত্যি কথা বলতে কি জানো তো, মানে এইটা মানে আমার মনে হয় বলাটা খুব জরুরি। বাংলায় বসে আমরা সবসময় মনে করি যে একটা তুতু ম্যামে, মানে তীব্র অপছন্দ, মানে মমতার নাম শুনলেই তেলে বেগুনে সবাই জ্বলে উঠছে। কিন্তু 7 বার লোকসভার যে প্রার্থী হয়েছে তার সাথে অনেক ঝামেলা হয়েছে, শাল ছুঁড়ে দিচ্ছে সাংমার স্পিকার, সেই সাংমা তৃণমূল কংগ্রেসের পরে যোগ দিচ্ছে। সুতরাং এর অনেক দেখেছি। কিন্তু অমিত শাহ, যাকে মনে করা হয় যে সব থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বেটার, মমতা যখন দেখা করতে গেছে এবং তার সাথে, এবং এখানেও এসেছিল এখানে কলকাতায়, মমতার সাথে কিন্তু অমিত শাহর ব্যক্তিগত সম্পর্ক, এটা বললে অনেকে মানে মিসআন্ডারস্টুড। আমি নিজের চোখে দেখেছি, আমার মানে বিশ্বাসই হয়নি। বাংলাদেশ টিম কলকাতায় এসেছিল পিঙ্ক বল টেস্ট ম্যাচ খেলতে এখানে ইডেন গার্ডেন্সে, এবং ওই পিঙ্ক বল টেস্ট ম্যাচের ফাঁকে হাসিনা এসেছিলেন, তখন তুমি জানো এখানে একটা জটলা হচ্ছিল, সচিন, সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায়, জয়শা এলেন। মমতা বললেন সবার সামনেই যে তোমার বাবা এত প্রচার টোচার করছেন, ইয়ে করছেন, উনি তো শুনছি শরীর খারাপ, এত ঘোরাঘুরি করছেন কেন? আমি শুনে বিস্ফারিত হয়ে গেছিলাম, কারণ আমরা যা দেখি শুনি তার সঙ্গে আমি তো জানতাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে জয়শারও সম্পর্ক ভালো নয়, কিন্তু দেখলাম যে জয়শার সঙ্গে ঠিক বাবার এই কথাটাই বললেন, এবং জয়শা বললেন যে আমি বাবাকে বলবো। তো আমি তো তখনই ভাবছিলাম সেই জন্যই মনে হয় পলিটিক্সের পিছনে যে গ্রিন রুমটা সেটাও জানা উচিত সমান্তরাল ভাবে। এই যে অমিত শাহ কথাটা বললে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। অমিত শাহ আমাকে অমিত শাহ বলেছেন যে আমি তো বিজেপির নেতা, আমি তো তৃণমূলের নেতা নই। আমার বিজেপির নেতা নরেন্দ্র মোদীর অনুগত, আমি একজন সেনাপতি, দলের সভাপতি ছিলাম, এবং কার্যত উনি এখনো দলটাকে, নাড্ডা থাকলেও
অমিত শাহর ভূমিকা আমরা সবাই জানি। তো সেখানে অমিত শাহ স্ট্র্যাটেজি করে। তো আমার পশ্চিমবঙ্গে প্যান ইন্ডিয়ান পার্টি হতে চাই, অথচ বাংলায় ঢুকবো না, বাংলায় তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবো না, এটা তো হতে পারে না। সুতরাং আমাকে যেন তেন প্রকারেণ ওখানে ক্ষমতায় আসতে হবে, মমতাকে সরাতে হবে, এটা যেরকম আমার লক্ষ্য, এটা তো স্বাভাবিক। তার মানে কিন্তু এই নয় যে আমি মমতা বিরোধী। মমতা আমার কাছে রাজনৈতিক প্রতিপক্ষ। এবং তুমি অবাক হয়ে যাবে, আমি জানি না এখানে সবাই জানে কিনা, খবর হয়েছে কিনা, অমিত শাহ একাধিকবার কলকাতার বৈঠকে বলেছে যে ঠিক যেভাবে মমতা সিপিএমকে তাড়িয়েছে, মমতার মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে, আমাদের একটা মমতা দরকার। অর্থাৎ আমরা এই মুহূর্তে মমতাকে সরানোর জন্য সেই সিঙ্গেলনেস অফ পারপাস, সেই একবজ্ঞা রাজনীতি, শুভেন্দুর মধ্যে সেই মমতাকে বার করার চেষ্টাটা অমিত শাহ করছেন। তার মানে কি? তার মানে মমতাকে কিন্তু ওই মডেলেই করছেন, ওই মডেলেই করছেন। তো যা মমতা করেছে তুমি করো। আমি একটা জিনিস জিজ্ঞেস করি, যে আবার ওই প্রশ্নে ফেরত আসছি। কালকে মনে করা যাক মমতা ব্যানার্জি একটা ব্যক্তিগত অনুষ্ঠান করছেন, কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়, হয়তো ব্যক্তিগত, তার হয়তো ভাইজির বিয়ে কিংবা কারুর একটা কিছু, যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তিনি জাতীয় নেতাদের সবাইকে ডাকলেন। কে মনে হয় আসতে তীব্র অনিচ্ছুক হবেন? আমি ধরে নিচ্ছি মোদি, আডবাণী এরা সবাই সময় যদি পারমিট করে আসবেন। তুমি বলছো সোনিয়া, কি আসবেন না? না, একটা জিনিস হচ্ছে যেরকম কমিউনিস্টরা, আমার মনে হয় মমতার সম্পর্কে যদি সব থেকে বেশি কারোর মানে একটা অ্যালার্জি যাকে বলে, সেটা কিন্তু লেফটের লোকেদের। মানে সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত। সীতারাম ইয়েচুরির তো আছেই, প্রকাশ কারাতের আরো বেশি। মানে এরা হ্যাপি হোলি টেক্সট করবে না, হ্যাপি হোলি টেক্সট করবে না, না এরা করবে, এরা কিছুতেই করবে। এটা কারণটা কি? পশ্চিমবঙ্গের ওই ধাক্কা। হ্যাঁ, মানে মমতাই তো পেরেছে না, আর তো কেউ পারেনি। আর কিছুটা বিমানদার মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, কেননা বিমানদার সঙ্গেও মমতার সম্পর্ক খারাপ নয়। আমি একদিন বলছিলাম যে আলিমুদ্দিন স্ট্রিটে যাব, অনেকদিন বিমানদাকে দেখিনি, মমতাকে বলছিলাম যে আমি একবার ভাবছি যাব। তো আমি আবার টেস্ট করেও দেখছিলাম যে কিরকম রিয়াকশন হয়। আমাদের তো রিপোর্টারদের সবসময় এরকম একটা থাকে, বিমানদার কাছে যাবো, বুঝলে, যাচ্ছি বললে বিশেষ করবে না, মানে বললো যে নিশ্চয়ই যাবে। আর বয়স্ক মানুষ, ওনার শরীর টরীর কিরকম আছে, সে একবার ফ্লাইটে দেখা হয়েছিল ইন্ডিগোতে, তারপরে অনেকদিন দেখিও নি ওনাকে। তো এই ব্যাপারটা কিন্তু মমতার মধ্যে কিন্তু একটা সাধারণ ঘরে, এই মমতাটাকে না বাইরে দেখা যায়। আমরা ভাবি যে ওই যে আমরা ওই রণংদেহী মূর্তিটা দেখি, পেছনে স্নেহশীল দিকটা দেখতে পাই না। বিমানদাকে একবার ফ্লাইটে পেছনে বসেছে বিমানদা, মমতা চিফ মিনিস্টার সামনে আছে ওই ফার্স্ট রোতে ইন্ডিগোতে। এবারে বিমানদা যে এয়ার হোস্টেসরা আসছে করছে, বিমানদা মাঝে মাঝে ইংরেজিতে আবার কথা বলতে ভালোবাসে। বিমানদা বলেছে যে গিভ মি সাম কুকিজ। তো মমতা শুনতে পেয়েছে। মমতা এরকম ভাবে ফাঁক থাকে না একটা সিট দুটোর মাঝখানে, ফাঁক দিয়ে বিমানদাকে বলছে, বিমানদা ওই কুকিজ খান না, হ্যাঁ কুকিজ খাবেন না, কুকিজটাতে ভীষণ ক্যালোরি, আর আপনার এইখানে এই বয়সে অত কুকিজ খেতে হবে না, আপনি ওদের বলুন, ওদের কাছে ক্রিম ক্রেকার বিস্কুটও আছে, ওরা দেবে আপনাকে, হ্যাঁ আপনি কুকিজ ফুকিজ এত খাবেন। তো এই যে জিনিসটা, এটা কোনো মুখ্যমন্ত্রী এটা কখনো এরকম ভাবে তার একটা বিরোধী, যেখানে কংগ্রেসের সাথে সিপিএম এর জোট, এটা করতে পারে? আমি মনে করি অসম্ভব ভালোভাবে, মানে একটা জায়গা। কিন্তু বেশ কিছু কমিউনিস্ট নেতা আছে যারা মানে তেলে বেগুনে সবসময় জ্বলে থাকে এবং দেখলেও পাশ দিয়ে চলে যায়, এরকম রয়েছে। সেরকম হয়, অনেকের ক্ষেত্রে হয়। কিন্তু মমতার দিক থেকে বিজেপির একজন মন্ত্রী, তার একটা পশ্চিমবঙ্গের ইস্যু ছিল, একটা সমস্যা কিছু হয়েছিল, তো সেইটা সে মমতাকে জানিয়েছে যে এরকম ভাবে কোনো একটা ব্যক্তি সে কলকাতা, এবং সেটাকে প্রায়োরিটি দিয়ে সঙ্গে সঙ্গে মমতা সেগুলো কিন্তু করে দেয়। মমতা কিন্তু কখনো ওই রকম ভিন্ডিকটিভ হয়ে যে এটা করব না। আমি তো একটা নাম করেই বলে দিচ্ছি, একবার বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী, তখন বসুন্ধরা রাজের প্রাইভেট সেক্রেটারি, যে তার যে ভাই, সে ছিল একজন আইএএস অফিসার ওয়েস্ট বেঙ্গল কাডার, এবং সেখানে তার একটা পোস্টিং বা এটা হয়ে গেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ক্লিয়ার করলে তবে সেটা হবে আর কি, মানে ওই হয় না ক্লিয়ারেন্স লাগে একটা কলকাতার বাইরে পোস্টিং হলে। তো সেইটা বসুন্ধরা রাজের হেজিটেট করছে। বসুন্ধরা রাজে আমাকে ফোন করে বলছে, তখন সিএম বসুন্ধরা রাজে বলছেন যে
মমতা কে বলবো, কিন্তু আমিও চিফ মিনিস্টার, ও চিফ মিনিস্টার, যদি না করে তাতে আমার কিন্তু খুব বিচ্ছিরি একটা, আফটার অল বসুন্ধরা রাজে, হ্যাঁ ওরা, কিন্তু বসুন্ধরা রাজে জানো দ্য ফার্স্ট মানে বিজেপি লিডার হু ওয়াজ দ্য এমিসারি অফ মানে আডবাণী, যে মমতার সাথে বসে কংগ্রেস থেকে যাতে মমতাকে নিয়ে আসা যায় তার কথা ওই বলেছি। হ্যাঁ, সো ফাইনালি মমতা যেটা জানতে পারলেন তোমার মাধ্যমে, হ্যাঁ তখন আমি মমতাকে বললাম যে এরকম বসুন্ধরা হেজিটেট করছে, তো ফোন করবে। তো মমতা বললো আমার নম্বরটা দিয়ে দিন, আমাকে ফোন করতে বলুন, যদি করা যায় আমি নিশ্চয়ই করবো, কেন করবো, এটা এটা আবার কি কথা হলো ইত্যাদি। তো বসুন্ধরা ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা নিয়েছে, করেছে, যেটা বিউরোক্রেসির জন্য না অনেকদিন ধরে আটকে ছিল, কিন্তু ও সেটা কিন্তু বললো। একটা কথা আমার জানার খুব আগ্রহ যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এজ গ্রুপে, আমি সেই এজ গ্রুপের অনেককে জানি যারা এই টেকনোলজি যখন আসে, নতুন টেকনোলজি, সেটার সঙ্গে সেটাকে তাদের একটা আতঙ্ক হয়েছে, অনেকে সেটাকে অ্যাডাপ্ট করতে পারেননি। বাট আমি শুনি যে উনি দারুণভাবে অ্যাডাপ্ট করেছেন। ওনার কি কোনো আইটি কোচ আছে? না, আগে তো কিছুই ছিল না আমাদের এই ভারতের রাজনীতিতে। আমি তো বলি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সবগুলো দলকেই শিখিয়ে দিয়েছে, এখন কমিউনিস্টরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। তো এটা তো মমতার মধ্যে না একটা শেখার কাণ্ড জ্ঞান, কমন সেন্স ইজ ভেরি রেয়ার সেন্স। আমি বলি ওর যে স্টাইলটা না, যেভাবে ও কাজ করে, সেটার মধ্যে একটা চণ্ডী মণ্ডপের একটা স্টাইল আছে। চণ্ডী মণ্ডপে যেরকম রাজনীতিটা হয়, মানে আমি মানে ও কথা বলতে বলতে হাঁটে না। তো সঞ্জয় তখন চিফ সেক্রেটারি, তো সঞ্জয় মিত্র, এবারে সঞ্জয় মিত্র বসে আছে, মমতা উঠে দাঁড়িয়ে পেছে, তো হাঁটছে, তো ভাবছে, আর ওই জানলা দিয়ে দেখা যাচ্ছে নবান্নের গঙ্গা। ওই যে বললে যে একটা আইটি, ও আইটিটা এখানেই মাথায় আইটি, ও বলছে এটা করলে ভালো, ওটা করলে ভালো। এবারে ও কিন্তু বসে ভাবার থেকে ওই হাঁটতে হাঁটতে ভাবে বেশি। ও কিন্তু অনেক বাজেটে এটা ঢোকাতে হবে, জনমুখী প্রকল্প, ট্রেডমিল থেকে বেরিয়েছে। ও বলে না ট্রেডমিলটা ছাড়তে পারি না, তার একটা মস্ত বড় কারণ হচ্ছে ট্রেডমিল করলেই আমার ওই আইটি অ্যাকশনে চলে যায় মাথাটা। মানে অনেকের যেরকম স্নান করলে, আমি শুনেছি অনেক বড় মিউজিক ডিরেক্টরদের স্নানের ঘরের বাইরে প্যাড থাকতো, আমি শুনেছি এমনকি আর.ডি. বর্মনের, ওই জলটা মাথায় পড়লে লোকে বলে আইডিয়া খুলে, অনেকের সুর খুলে। এই সুরটা পরে যদি ভুলে যায়, দৌড়ে এসে ওই ভেজা গায়ে একটা জাস্ট স্ক্রিবল করে রাখতো। তো মমতা ব্যানার্জি ট্রেডমিলটা কি সেই শাওয়ারটা? একদম খুব ভালো বলেছে, একদম ট্রেডমিল করতে করতে, ছবি আঁকতে আঁকতে, এবং ছবি আঁকাটা কিন্তু একটা সত্যিই প্যাশন, এবং আজকে নয়। মানে আমি এরকম হয়েছে, ও তখন শুধু সংসদ সদস্য আর কিচ্ছু নয়, প্রথমবারে মানে 84-এর কথা বলছি, তারপরে তখন স্ট্যান্ডিং কমিটির মেম্বার হতো, একটা সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে সব সাংসদরাই হতো। তো ও একটা গুরুত্বপূর্ণ হোমের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, এবং স্ট্যান্ডিং কমিটি কোনো ব্রিফিং হতো না, তখন ও নতুন সাংসদ, আমরা ধরতাম গিয়ে। তো ও ওইখানে যে কাগজগুলো দিত ওদেরকে, ওইসব তাতে টাইপ করা সব অ্যাজেন্ডা পেপার, তার সাইডে যে জায়গাগুলো, দুদিকে এত বড় বড় জায়গা, তাতে সবুজ কালি, আমার এখনো মনে আছে, ওর পেনটা সবুজ মানে কালি ছিল, তাতে ও ওই জায়গাটাতে ভর্তি ছবি এঁকেছে। আর ডান দিকে ওই কি কি পয়েন্টস বলেছে 1 2 3 4 করে, সেটা আবার অন্য কালিতে, মানে দুটো পেন ছিল। এবং ওই পয়েন্টসগুলো আমাদের দরকার, কারণ ওগুলো কি হয়েছে না হয়েছে। কিন্তু এই যে বাঁ দিকে যে ছবিগুলো আঁকতো, আলপনা যেটা আমরা বলি, আলপনা তো উঠেই যাচ্ছে আজকাল, আলপনা জিনিসটাই কিরকম চলে যাচ্ছে, ওর মধ্যে কিন্তু একটা আলপনা আকার, এবং এই যে তৃণমূলের যে সিম্বলটা, সেটাও তো নিজে হাতে এঁকেছিল। এবং সেটা কিন্তু মানে অনেকে জানে না, অনেক আগেই, মানে তখনও কংগ্রেসে, এবং ও ওই ছবিটা তখন থেকেও ভাবছিল যে সীতারাম কেশরি আর এরা যেভাবে আমাকে তাড়ানোর মানে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সোমেনদা তখন কংগ্রেস প্রেসিডেন্ট, তখন যদি দল করতে হয়, একটা সাদা কাগজে ওই ছবিটা এঁকেছিল, এবং কেউ দেখেনি সেটা। মুকুল ছিল সেদিন দিল্লিতে, ওর নর্থ অ্যাভিনিউর বাড়িতে, এবং MS ফ্ল্যাট ছিল, মাল্টি স্টোরি ফ্ল্যাট, 4th ফ্লোর। ও মুকুলকে ওইটা হাতে দিল, দিয়ে বলে এটা রাখো। এবং মুকুল তখন খুব শার্প, আজকের মুকুল তো নয়। মুকুল বলল, দিদি একটা কাজ করি, আমরা দল করি বা না করি, নির্বাচন কমিশনের কাছে একটা দলের আর্জি জানিয়ে এই ছবিটা প্লেস করে রাখি, এটাই আমাদের সিম্বল হবে তৃণমূলের। এবং ওটা কিন্তু অনেক আগে মুকুল গিয়ে জমা দিয়ে এসেছিল সে বছর।
দিনটা আমার এখনো মনে আছে, 17 ডিসেম্বর। আমার এটা শুনতে শুনতে মনে হচ্ছে আমি একটা শর্ট ভিডিও দেখছি। 17ই ডিসেম্বর আমার এখনো মনে আছে দিনটা। সেটা মনে রাখার একটা অন্য কারণ আছে, আমার ছেলের জন্মদিন, সেই জন্য 17ই ডিসেম্বরটা অবধি আমার মনে আছে। এবং তার মানে কি, তার মানে মমতাকে যারা মনে করে যে মমতা কাণ্ডজ্ঞানহীন, মমতা ইমোশনের মধ্যে দিয়ে শুধু রাজনীতি করে, আবেগ এবং প্রজ্ঞা দুটোর কিন্তু ওর মধ্যে একটা কম্বিনেশন। আর এই যে স্মৃতিশক্তি, আমি শুনেছি যে যখন জেলায় যান টান, সাধারণ পুলিশ অফিসার আইসি তারও নাম জানেন, মনে রাখতে পারেন। এটা কি ব্রাহ্মী সাক্ষাৎ মমতা? না, আমার যেটা মনে হয়, যেটা প্রণববাবু কারো নাম মনে রাখতে পারতেন না। প্রণববাবুর এত ফটোগ্রাফিক মেমোরি, 1956 সালে কি হয়েছিল, মানে আমরা বরং প্রণববাবুর কাছে গেলে বলতাম যে আজকের ক্যাবিনেটে কি হয়েছে সেটা জানতে চাইছি। আপনি 1956 থেকে শুরু করেছেন, আমাদের তো সন্ধ্যাবেলা অফিস যেতে হবে, তো উনি সব কিছু কিন্তু নাম মনে রাখতে পারেন না কোনো জেলাতে গিয়ে, কেন গ্রাসরুটের লোক ছিলেন না। এবং উনি স্বীকার করেছেন প্রণববাবু বারবার, মমতা প্রত্যেকটা জেলাতে, এবং জানো তো মানে জেলার কোথায় কি দোকান আছে, মানে ওনার সাথে জেলা গিয়ে দেখেছি কোথায় অমুক গলিতে মিষ্টির দোকান আছে, ওখানে ভালো কচুরি করা হয়, মানে এই যে, এবং এই গ্রামে পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ওখানে অনেককে চেনে। এবং এমন নয় যে তারা তৃণমূল করে বলে, মানে পুলিশের কথা ছেড়েই দিলাম, যে রাস্তায় যেতে যেতে ট্রাফিক পুলিশের সাথে তাতে অনেক সময় বড় বড় পুলিশ অফিসারদের অসুবিধা হয়ে যায়, মানে হায়ারার্কি ফায়ারার্কি, ও তো দাদা বলে ডাকে তো অর্ধেক লোককে, মানে এটা হয়তো অধস্তর কোনো কর্মচারী, লিফটের লোকটাকেও তো দাদা বলে। তো এই যে অদ্ভুত ব্যাপার, এবং লিফটম্যান যে তার সাথে শুধু দাদা বলা নয়, মানে গ্রামে গিয়েও আমি দেখছি যে কি গণেশ দা কি খবর, মানে এই যে জিনিসটা কি করে, এই স্মৃতিশক্তিটা কি করে, এইটা স্মৃতিশক্তি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো একটা বিষয়ে যদি আগ্রহ থাকে মানুষের, আমরা সেটাই মনে রাখি। যেটা ওই একটা ফ্রয়েডিয়ান দারুণ গল্প আছে, যে বউ বলেছিল যে আমার স্ত্রীকে, আমার মাকে এই চিঠিটা দিয়ে তুই পোস্ট করে দিও। 6 দিনের মাথাতেও হাজব্যান্ডের চিঠিটা ফেলেনি, ওর পিঠে লিখে দিয়েছিল যে আমার স্বামীকে একটু মনে করিয়ে দেবেন যে আমার মাকে চিঠিটা যাতে ড্রপ করে দেয়। হ্যাঁ, তো এবং যেখানেই যাচ্ছে, আচ্ছা আপনি আপনার শাশুড়িকে চিঠিটা ফেলেছেন তো বুঝতে পারছেন না যে কি হলো। তো যেটা তখন ফ্রয়েড লিখেছিল যে ওটা মনে রাখতে চায় না, অবচেতন মনে। মমতার যেটা মনে রাখতে চাইছে না, এত তীব্র রাজনৈতিক মানে অভিলাষ, সেই জায়গাটাতে ওর একটা ইচ্ছে ছিল যে আমি ওই গ্রাসরুট পর্যন্ত। আজকে তো সেইটা সেই মঞ্জিল হয়ে গেছে, করায়ত্ত হয়ে গেছে, আজকেও কি করে মনে রাখেন? আজকে যেটা হয়েছে যে মনে রাখেন এখনো শিথিল হয়নি, কিন্তু সেটাই বলছি, হয়তো যোগাযোগটা অনেক নিরাপত্তার যতই বলুক মুখ্যমন্ত্রীর একটা বাধা নিষেধ থাকা উচিত, কিন্তু ওর মাথাটা সবসময় কাজ করে। এবং আমাকে একদিন বলছিলেন উনি যে অতীতের কোনো ঘটনাও মানে উনি না ভোলেন না, কবে কি হয়েছিল, কে কি করেছিল সেটা পাবলিকলি হয়তো আলোচনা করছে না, এবং কিরমভাবে রিলেট করে, মানে সুব্রত মুখার্জির বাড়িতে অমুক ছেলেটা আসতো, সেই ছেলেটা যখনই সুব্রতদার কাছে গেছে তাকে দেখেছে, এবারে তারও বয়স হয়েছে এবং সে তৃণমূলে এসেছে, তার যারা ছেলে তারা, তো এটা না ও সারাদিন ধরে এটা চর্চা করে সিস্টেমের মধ্যে, তার ফলে ওই নামগুলো জানা, মনে রাখা, মানে সমস্ত কিছু একটা অদ্ভুত। আমি সৌরভকে দেখেছি প্রায় 50-60টা মোবাইল নম্বর নাগাড়ে বলে দিতে পারে, 50-60 জাস্ট না দেখে। আমরা যেরকম মোবাইলে এখন এমন হয়ে গেছে যে তুমি তোমার ড্রাইভারের নাম্বারও তুমি না দেখে বলতে পারবে না, আমি তো 50-60টা মোবাইল নম্বর অনর্গল বলে দিতে পারে। এবং মমতার যে মোবাইলের যে দক্ষতাটা সাংঘাতিক। আমি তো এটাই জিজ্ঞেস করছি যে এটা কি করে এই বয়সে এটাকে আমার মনে হয় কোনো কোচ আছে শিওর, তুমি নাম জানো না? না, সেটা কোনো কোচ নেই। ফিটনেস কোচ, ফিটনেস গুরু না, মমতার পছন্দের চিকিৎসক আছেন, কিছু চিকিৎসকরা অনেক সময় মমতার কাছ থেকে বকুনি খান যে আপনি এটা ভুল ওষুধ দিয়েছেন। মানে মমতার কিন্তু মানে 50 mg না মানে কত mg পর্যন্ত ওষুধ প্রেসক্রিপশন করলে বলে, তো সেখানে কিন্তু কোচ মানে কি রকম, মমতা সকলের কাছ থেকে কিছু কিছু জিনিস কিন্তু আরোহণ করে, এবং ও যখন সেটাকে আহৃত হচ্ছে, ও মানে ব্যাপারটা হচ্ছে যে কি, যে ইন্দ্রনীল গান গায়, তো ইন্দ্রনীলের তো একটা সহজাত গানের গাওয়ার একটা ক্ষমতা আছে, সে মুখে মানে মমতার সামনে হয়তো বিনয় প্রকাশ করলেও মমতা তো জানে যে ওর একটা ট্যালেন্ট আছে, এবং সেটা থেকে যদি কোনো টিপস, মমতা কিন্তু তার কাছ থেকে যে টিপসটা পাচ্ছে না তা নয়। এটা আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম। তো এরকম চিকিৎসক আছেন,
যেরকম এটা করা উচিত ওটা করা উচিত না। আজকাল আবার দেখছি মমতা খুব কনসিয়াস হয়ে গেছেন, আগে বলতো না, বলে আমি এটা আমার মতো করে বললাম, তবু আপনি আরেকবার ডাক্তারকে দিয়ে ক্রস চেক করে নেওয়াটা ভালো। আগে এটা বলতো, ইদানিং দেখছি মানে একটা কোনো ওষুধ বললে, কারণ ওষুধ বলার এই গল্পটা আমি লোভ সামলাতে পারছি না, ডক্টর রঞ্জিত পাঁজা মানে অজিত পাঁজার দাদা, উনি তো কিংবদন্তি স্কিন স্পেশালিস্ট, তার অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যেত না, তো বাড়িতে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম একটা রান্না বানিয়েছে, ওটা মুরগির মাংস বানানো হয়েছে। মমতা সময় কোথায় থাকে? আরে বাপরে বাপ, সে সাংঘাতিক। মানে মমতা ঘুমন কতক্ষণ দিনে? কম, 4-5 ঘন্টা। মমতা যদি ইন্দিরা গান্ধী নাকি 4 ঘন্টা ঘুমোতেন, 4-5 ঘন্টা, জাস্ট 4-5 ঘন্টা। এবং অন্য সময় যে দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলাম, যেন প্রণববাবু কিন্তু দুপুরবেলা ঘুমোতো, আচ্ছা, বিধান রায় স্টাইলে, ওটা একটা দুপুরবেলার একটা, ওটা প্রণববাবুর মাস্ট। সিদ্ধার্থ রায়, ওরে বাবা, সিদ্ধার্থ রায় তো ঘুমের জন্য বিখ্যাত ছিল। তার কারণটা উনি যখন বিকেলবেলা কেউ গেছিল বলেছিল সিদ্ধার্থ রায়কে যে উনি উঠে পড়েছেন কিন্তু একটু বিশ্রাম নিচ্ছেন, মানে ঘুম থেকে ওঠার পরে আধ ঘন্টা একটা চা দিয়ে আসা হয়, উনি তারপরে আধ ঘন্টা বিশ্রাম নেন ইজি চেয়ারে, ওটা বিছানা থেকে ইজি চেয়ারে এসেছেন। তো মানে ঘুমেরও নানান রকমের। মমতা বন্দ্যোপাধ্যায় যে 4 ঘন্টা ঘুমিয়ে এরকম দৌড়ঝাঁপ করে, উনি কি উইকলি ফ্লাইটেও ঘুমায় না? তো ফ্লাইটেও ঘুমায় 2 ঘন্টা সময় পায়, চলে ঘুমোতে পারে না, ঘুমান না। তো উইকলি কি কোনো মেডিকেল চেকআপ হয়? কি করে নিজেকে ঠিক রাখেন? না, উইকলি মেডিকেল চেকআপ হয় না, কিন্তু উনি যেটা করেন সেটা হচ্ছে যে খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণে রাখেন একদম। যে যাই বলুক, আমার তো মনে হয় কম খান, ওর সঙ্গে বসে খেলে তো খাওয়া যায় না, মানে এত কেউ যদি পাশে বসে এত স্বল্পাহারী হয়। আমি আডবাণীকে দেখতাম, মানে একটা মিষ্টি দিলে তার একটা টুকরো এইটুকু খায়, যে আপনি যদি একটা টুকরো খান, আমি তো মানে লজ্জায় তো দুটো নিতে পারছি না, না মানে আপনি এরকম করলে কি করে হবে? তো বলে না, তুম লোক খাও, তুম লোক বাচ্চেও। তো কিন্তু মমতার সাথে বসে খাওয়াই যায় না। কিন্তু এই যে সবাই বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত দেরিতে ঘুমন রাত্রিরে, আমার মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে রেগুলারলি কভার করতেন এরকম একজন সাংবাদিককে, আমার সহকর্মী ছিলেন, তুমিও চেনো তাকে, আমি সকাল 11টা নাগাদ ফোন করেছিলাম, বেশ কয়েক বছর আগের কথা, পাইনি, দুবার। তাই বললাম কি আবার 11টার সময় ফোন করছি, পুরো ঘুমোচ্ছিলাম, মানে 11টার সময় ঘুমোচ্ছিলে? বলছি আরে বাবা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কভার করি, ওর সঙ্গে ঘুমোতে যাই, ওইখানে দেরি করে ঘুম থেকে উঠি। এটা কি সত্যি জার্নালিস্ট? না, এটা না, আমি পুরোপুরি একমত নই এই জন্যে যে মমতা কিন্তু অন্তত এখন তো বটেই, আগেও মমতা কিন্তু আর্লি রাইজার ছিল। এমন নয় যে একদম 12টার সময় ঘুমতাম। 12টার সময় কোনো মুখ্যমন্ত্রী ঘুম থেকে উঠলে রাজ্য চলে, ওর সারাক্ষণ তো মোবাইল তো টুংটাং করে বাজছেই। এবং একটা মোবাইল, যেটা সৌরভ নিজেও একটা অনুষ্ঠানে বলেছেন যে এরকম SMS ফ্রেন্ডলি চিফ মিনিস্টার মানে এমন হয়নি কখনো যে টেক্সট করেছি উত্তর পাইনি। এবং সেখানে মানে আচ্ছা, আরেকটা জিনিস তুমি ভেবে দেখো, টাইম ম্যানেজমেন্ট, একটা তো হচ্ছে মনে রাখা, আর একটা হচ্ছে যে যখন যেখানে ছুটে যেতে হয়, মানে বাড়ির রান্নাটা কে করে? বাড়িতে রান্না করার পাচক আছে অ্যাকচুয়ালি, ও খুব অনেক দিনে, যার কথা বলছিলাম। কিন্তু পাচক থাকলেও মমতা নিজে এখনো সুযোগ পেলেই কিন্তু রান্না করে। এবং কালী পুজোর দিন যে ভোগ হয়, একটা তো সাধারণভাবে খিচুড়ি পাচক করলো, কিন্তু ও নিজে হাতে। রান্নাঘরটাও কি শোয়ার ঘরের মতো ছোট? না, রান্নাঘরটা একটু ছোট, মানে শোয়ার ঘরটার পাশে মা যে ঘরটা শুতেন, মা চলে যাওয়ার পর ওই ঘরটাতেই লোকজন বসেন, ওইখানেই ভাইফোঁটা হয়, ওইখানেই অনেক সময় কেউ গেস্ট এলে ওখানে বসে। কারণ বেডরুমটা এত ছোট সেখানে একজন লোক বসতে পারে, একজনের বেশি হলে সে বসে, যে একজন বসবে তাকেও অনেক সাবধানে বসতে হবে, উঠতে গেলে হয়তো তাকে মাথাটা ঠুকে যেতে পারে। তো রান্নাঘরটাও ছোট, মানে ওখানেও মানে ছোট, একটু ফালি মতো, কিন্তু ওখানে আমি নিজের চোখে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ও একটা আলাদা খিচুড়ি বানায়। যে খিচুড়ির স্বাদ কিন্তু আমার মুখে এখনো লেগে থাকে। ওইটা কালী পুজোর দিন, মানে ওটা কাজু টাজু, এটা তুমি চিফ মিনিস্টার বানিয়েছো, অমনি তোমার মুখের স্বাদ লেগে? না, ওটা নিজে হাতে না, ও গাল তৈরি করে এবং নিজের বাড়ির প্রত্যেকটি বউকে, মানে ভাইয়ের যারা বউ হয় তাদের মুখে করে ও খাইয়ে দেয়। আজকে কিন্তু গোটা পরিবারের বড়দা যেটাকে আমরা বলতাম, ওই কিন্তু দাদার ভূমিকা। মানে আজকে যদি আমি মানে মমতার পুরো ম্যাগনেটের মতো পরিবারেরটাকে ধরে রেখেছি, বাবা তো তাড়াতাড়ি মানে চলে যান, তার ফলে দাদা ছিল, কিন্তু দাদাকেও বুদ্ধি দিয়েছে ছোটবেলায় যে দাদা এইটা কর, এই টাকাটা যেটা একটু তো আছে, এই টাকাটা এখানে যে দিয়ে দে।
তার মানে ওর কিন্তু খুব বুদ্ধি ছিল। নকশালরা ওকে চেয়েছিল, জানো তো, ও যখন নকশাল মুভমেন্ট চলছে সেই সময় তো রাজনীতিতে এসছে, এবং তখন ওর গলিটাতে সে বোম পড়ছে, ওর মধ্যে একটা মারকাটারি ব্যাপার ছিল, নকশালরা চেয়েছিল। ও কিন্তু ছাত্র পরিষদই করেছিল তখন, ও নকশালদের বিরুদ্ধে তখন, মানে ওর মধ্যে কিন্তু একটা অ্যান্টি কমিউনিস্ট আর জাতীয়তাবাদী একটা ডিএনএও কিন্তু ছিল, এবং সেটা তখন একটা কথা বলো যে আমি একদম অন্য প্রসঙ্গে বলছি। আমার মনে আছে আমি 1992-তে কপিল দেবকে একটা শারজায় ইন্টারভিউ করছিলাম। 1992 বছরটা এই জন্য উল্লেখ করলাম যে 94-তে কপিল দেব অবসরই নিয়ে নেন, অর্থাৎ একদম গোধূলি বেলায়। তাতে একটা প্রশ্ন ছিল এই কিছু একটা সোফিস্টিকেশন বা কিছু নিয়ে। আমার মনে হয় কপিল খুব হেসে বলেছিলেন যে একটা উনি কিছু একটা বলছিলেন, আমি বললাম যে এটা তো ভাবাই যায় না বা এই ধরনের। বললো ভাবা যায় না কেন? আমি বলে? না না আপনি বলে কেন? বলছি যে জোকস অ্যাপার্ট, আপনারা তো আমাকে কোনো নম্বরই দেননি, কারণ আমি শুধু মনে মনে হাসতাম। কেন নম্বর দেননি জানেন? আমি ওই যে বলেছিলাম পামালিফকে জবাব নেই, ওই সময় আপনারা বললেন এই তো একটা এসছে একটা কোথাকার কে, আন্ডার এস্টিমেট করতে শুরু করলেন। আমি সেগুলো দেখতাম, বুঝতাম আর হাসতাম, আর ভাবতাম আমি কিন্তু যে লোকগুলো আমাদের আন্ডার এস্টিমেট করছে তাদের চেয়ে বেশি বুদ্ধিমান। আমি কেন এই কনটেক্সটে বলছি যে 70-80 দশকের কলকাতায় একটা যে আবহ ছিল, তুমি আমরা একই সময় বড় হয়েছি, সেই সময় এখনকার ছেলেমেয়েরা ভাবতেই পারবে না যে তখন ঘটি বাঙাল বিয়ে নিয়ে কিরম অশান্তি হতো। ব্রাহ্মণ কায়স্থ বিয়ে নিয়ে আমি অনেককে দেখেছি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের বাচ্চা হওয়ার পরে বাড়ির লোক আবার তাদের ফিরিয়ে এনেছে। এবং উচ্চবিত্ত ব্রাহ্মণদের মধ্যে একটা খুব নাকুচু ভাব কাজ করত। ওই সময় যারা রাজনৈতিক সংবাদদাতা, আমি তাদের একটা তালিকা করছিলাম, আনন্দবাজারে ধরা যায় দেবাশিস ভট্টাচার্য, সুমন চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, আজকালে অরুন্ধতী মুখার্জি, বর্তমানে জীবানন্দ, তুমি, পরের দিকে তুমি আনন্দবাজারে এলে, মোরলেস সবাই উচ্চবিত্ত ব্রাহ্মণ। কোথাও কি মনে হয় এই যে টালির চালের তলায় থাকা একটা মেয়ে, সে ভালো করে ইংরেজি বলতে পারে না, তথাকথিত সিদ্ধার্থ রায় নয়, সফিস্টিকেটেড নয়, যে প্রোটোটাইপটা বাঙালি দেখে অভ্যস্ত, বিধান রায় একদম আলাদা, কোথাও কি তাদের এস্টিমেশনে ভুল হয়ে গেছিল কপিল দেবকে আমাদের মাপার ভুলের মতোই? ঠিকই, আমি তোমার সাথে অনেকটাই একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে যেটা বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এক কথা ইংরেজিতে যাকে বলে সাবঅল্টার্ন লিডার, মানে ও কিন্তু নিম্ন বর্গের প্রতিনিধি যাকে অভিজাত তন্ত্র গ্রহণ করতে বাধ্য, দ্বিধাগ্রস্ত হয়েছে, দ্বিধাগ্রস্ত হয়ে, মানে এটা অনেকটা সেই চাঁদ বণিকের বাহাত দিয়ে মানে শেষ মুহূর্তে হেরে গিয়ে মানে পুজো দেওয়ার মতো, মানে চাঁদ সদাগরের সেই চাঁদ বণিকের, হ্যাঁ মানে চাঁদ সদাগরের। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কি তুমিও ব্যক্তিগতভাবে কোথাও একটা বুঝতে, কারণ এরকম মডেল আমরা এর আগে দেখিনি। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডেন্টিটি কিন্তু বন্দ্যোপাধ্যায় নয়। এক্স্যাক্টলি, আমি একটা একদম রিভার্স একটা উদাহরণ দিচ্ছি। নরেন্দ্র মোদী ওবিসি, কিন্তু নরেন্দ্র মোদীর আইডেন্টিটিও কিন্তু ওবিসি আইডেন্টিটি নয়। তার মানে কোথাও একটা রাজনৈতিক নেতারা যখন সফল হন, তার সাফল্যটা ওই কাস্ট ওরিয়েন্টেড নয়, বরং পশ্চিমবাংলায় তো আরো বেশি করে যেটা হয়েছিল, এটা বোধহয় চৈতন্যদেবের একটা অবদান আছে ভক্তি আন্দোলনের, যে যারা নিম্ন বর্গের, আমাদের বলে না যে পশ্চিমবাংলা জাতপাতটা ওই জন্য খুব তীব্র হলো না চৈতন্যদেবের জন্য, যে এত বেশি নিম্ন বর্গকেও এমপাওয়ার্ড করা হয়েছে। তার ফলে মুখ্যমন্ত্রী যারা এসেছে পশ্চিমবঙ্গে, তারা জ্যোতি বসু, বিধান রায়, সবাই কিন্তু মানে উচ্চ বর্ণের একটা অভিজাত ব্যাপার। সিদ্ধার্থ রায় তো বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেটা কিন্তু একটা ঝটকা, বন্দ্যোপাধ্যায় বলে নয়। এইবারে উনি যে গ্রামের যে ভোট ব্যাংকটা সিপিএম এর হাতে ছিল, আগে কিন্তু সেই গ্রামীণ বাংলার অ্যান্টি সিপিএম সিম্বল হলেন। তখনও কিন্তু কলকাতাটা কংগ্রেসীদের প্রাধান্য ছিল বেশি অভিজাত তন্ত্রের। আমি বলছি না যে লেফটের ছিল গ্রাম, আগে লেফটের স্পেসটাও নিয়ে নিল, নিয়ে তারপরে কলকাতা, তখন কলকাতার অভিজাত ক্লাবগুলো পর্যন্ত মমতাকে ডাকতে লাগলো। সত্যি কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমেও মমতার যে গ্রহণ করাটা, সেটাও কিন্তু দেরিতে হয়েছে, মানে একটা হিউজ পলিটিক্যাল গেম চেঞ্জার হয়েছে। এবং মমতা কিন্তু মজার ব্যাপার, এই জায়গাটা আমার বলতেই হবে, যে নিম্নবর্গের প্রতিনিধি হয়েও
কত সহজভাবে অভিজাত তন্ত্রে প্রবেশ করা এবং সেটাকে নিয়ে হাসাহাসি করতো। সেই বরকত গনিকান্ত চৌধুরী ফ্লাইটে 3 পিস স্যুট পরে যেত, আর মমতা স্টাইলে ঝোলা নিয়ে যেত। তখন নতুন এমপি হয়েছে ওই রকম। তো একবার নাকি মমতাকে দেখে বরকতদা বলেছে, হ্যালো হ্যালো মমতা, হাউ আর ইউ? তখন মমতা নাকি বলেছে যে, দূর বাবা, আপনি এরকম ভাবে হঠাৎ প্লেনে উঠেছেন বলে আমাকে হ্যালো হাউ আর ইউ বলছেন, হাউ ডু ডু এসব বলছেন কেন বরকতদা? আপনি আমাকে বাংলাতেই বলুন না, প্লেনে উঠেছি বলে কি আমাকে এখন ইংরাজিতে হ্যালো বলতে হবে? তো এটা কিন্তু গল্পটা খুব ইন্টারেস্টিং তোমার প্রশ্নের উত্তরে। তার কারণ ও কিন্তু নিজেকে বদলাচ্ছে না, ও কিন্তু ইঞ্জিরি হয়ে যাচ্ছে না, ও কিন্তু প্লেনে উঠেছি বলে ইঞ্জিরিতে বলতে হবে, ও বরং লোককে কিন্তু ওকে গ্রহণ করতে হয়েছে, ওর ব্র্যান্ডটাকে। মানে এটা অনেকটা সেই মহাদেবের পলিট ব্যুরোতে বিষ্ণু আর ব্রহ্মার সাথে ঢুকে পড়ার মতো ওর নিজের কিন্তু উত্থান হয়েছে গিয়ে, ও কিন্তু এই যে শুরুর দিকে ওকে কেউ সেই অর্থে হাতে নেয়নি, সাংবাদিকরা স্পেশালি, এইটা নিজের কখনো আলোচনা হয়েছে এটা নিয়ে? হয়েছে এবং ও স্বীকারও করেছে। অনেক সময় সেটা, যেরকম সিঙ্গুর যখন হয়েছিল, তখন অভিজাত যে একটা বাঙালি সমাজ এবং সংবাদ মাধ্যম যে টাটাকে আসতে দেওয়া না দেওয়া, ইন্ডাস্ট্রির বিরুদ্ধে করা, তখন সেটা কিন্তু ও বুঝতে পারছে যে গ্রাম আর শহরে দু রকমের ক্লায়েন্ট, দু রকমের রিয়াকশন। ও যখন মুখ্যমন্ত্রী হলো তখন আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিল আনন্দবাজারে, সেটা 8 কলম লিড হয়েছিল প্রথম পাতায়। ও বলেছিল যে আপনারা আমাকে ভুল বুঝছেন, আমি মুখ্যমন্ত্রী হয়ে প্রথম বলছি যে আমি অ্যান্টি ইন্ডাস্ট্রি নই, আমি শিল্প করব। এবং আমার মনে আছে ওটা বেরোনোর পর নিরুপম সেন শিল্পমন্ত্রী আমায় ফোন করেছিলেন, বলে জয়ন্ত, মমতা শিল্প করবে, খুব ভালো কথা, শুভেচ্ছা রইল, দেখো পারো কিনা। একটু ব্যঙ্গ ছিল, কিন্তু যাই হোক, নিরুপম আজ নেই, প্রাক্তন শিল্পমন্ত্রী এবং আজকে প্রয়াত, আমার সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল, মধুর সম্পর্ক ছিল। সেই কারণে কিন্তু উনি আমাকে ফোন করে কথাটা বলেছিলেন, একটুখানি ব্যঙ্গ করেছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এলেন একটা ডিবেটে কলকাতা ক্যালকাটা ক্লাব, এবং সেখানে এসে যেটা তুমি বলছো না, ও যে জানে, ও প্রথমেই বললো যে আমি জানি আপনারা আমাকে অনেকে গ্রহণ করেননি সিঙ্গুরের জন্য, আপনাদের মনে হয়েছে যে আমরা এই টাটাকে তাড়িয়ে দিলাম, আমি এটার জন্য অ্যাপোলজেটিক। আমার মনে হচ্ছে যে আপনাদেরও কোথাও একটা আমার সাথে কমিউনিকেশন। এই কথাটা তো মমতা বলেননি যে টাটাদের তাড়ানোর জন্য আমি অ্যাপোলজেটিক। না, ও যেটা বলেছে আমি এটা আপনাদের কাছে, মানে আপনারা যে আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন তার জন্য। আচ্ছা, তার কারণটা হচ্ছে যে আমি ওটা করতে বাধ্য হয়েছিলাম, কেন কৃষকদের স্বার্থ রক্ষার জন্য আমাকে একটা অবস্থান নিতে হয়েছিল, কিন্তু আমি শিল্প বিরোধী নই। সুতরাং কিন্তু এই যে ক্যালকাটা ক্লাবে এসে ওই অভিজাত সমাজের সামনে দাঁড়িয়ে এই যে কথাটা বলা, অ্যাপোলজেটিক ওয়ার্ডটা আমার ওয়ার্ড, ও যেটা বলেছিল এক্স্যাক্টলি যে আমার মনে নেই, যেটা বলতে চেয়েছিল সেটা হচ্ছে যে আমি জানি আমরা আপনাকে ভুল বুঝেছি, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ভুল, এটা ভুল বুঝবেন না, এটা 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 যদি আমি জানি আপনারা এটা করছেন এবং সেটার জন্য আমি দুঃখিত। তো এখন এই জিনিসটা ও জানে যে, এবং তবে হ্যাঁ, সংবাদ মাধ্যমে সম্পর্কে ওর সবসময় একটা রয়েছে যে যথেষ্ট অগ্রাধিকার দেয়া হয় না, এটা একটা ওর মধ্যে সবসময় রয়েছে, যে অনেক রকমের ভিকটিম হয় ওর এটাতে। কিন্তু আমি একটা জিনিস আমার যেটা মনে হয় যে ভিকটিম ও যেটা করে সেটা যেরকমভাবে মিডিয়া অ্যাটেনশন পায়, সেটাও কিন্তু ও জানে যে কি করে, মানে মিডিয়া কেউ কিন্তু কিভাবে প্রভাব বিস্তার করতে হয়, কিভাবে, সেটাও হচ্ছে একটু কম জানে। আমার একটা কথা বলো, যে একজন মহিলা, স্পেশালি মহিলা যে সময় উঠে এসেছেন, এখন অনেক বেশি মহিলারা অনেক বেশি স্বাধীন, স্বশাসিত, সেই সমাজ থেকে তো তখন ওর উত্থান হয়নি। ওর উত্থানের সময়টা আমি যদি একদম 80-র দশকের শুরু বা 60 দশকের একদম শেষ ধরি, সেই সময় থেকে উঠে এসে কোনো রকম আর্থিক কোনো রকম প্রতিপত্তি ছাড়া, কোনো রকম ব্যাকিং ছাড়া এইরকম রাজনৈতিক অ্যাকিউমেন ডেভেলপ করা কি করে পসিবল? মানে কোনো সেই অর্থে কোনো ব্যাকরণ বই নেই, এ নেই। মহেন্দ্র সিং ধোনি যেরকম, মানে কি করে লোকটা এসেছিল আজও কেউ বার করতে পারছে না। কিভাবে এই যে রাজনৈতিক
বুদ্ধি, কৌশল, প্যাচ, এটা কিভাবে তুমি এটা ব্যাখ্যা না, করো? আমি 40 বছর ধরে দেখছি ওকে, আমার যেটা মনে হয়েছে যে ও যে একটা হ্যান্ডবুক অফ পলিটিক্স, তুমি যেটা বলছো যেরকম ভাবে আজকাল এটা অনেক বেড়েছে, এবং আজকাল ওকেও কিছুটা করতে হচ্ছে, যেরকম বিভিন্ন রকমের সার্ভে করা, মানুষের ওপিনিয়ন নেওয়া, হ্যাঁ, যেটা পিকের যে গ্রুপ, আমাদের পিকে নিজে না থাকলেও তার সংস্থাটা আছে, এবং শুধু একটা সংস্থা, সবকিছু একটা প্রসেসের মাধ্যমে ডেভেলপ, এবং সেটা ওর থেকে অনেক বেশি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কারণ অভিষেক এই প্রজন্মে অন্য স্কুল, সুতরাং অন্য স্কুল। সেখানে কিন্তু মমতা ইজ নট অ্যান্টাগনিস্টিক টু দ্য রিসার্চ অর আইডিয়া, এটা মনে রাখ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের পাঠ্যক্রম কি? এইটা হচ্ছে যে মমতা ওটা গ্রহণ করছে, কিন্তু মমতার কাছে সব থেকে বড় ওটা হচ্ছে কাণ্ডজ্ঞান, রিয়েলিটি চেক। রিয়েলিটি চেক মানে আবার ওই রেসিপির, মানে অনেক সময় হয় না যে রান্না করে যারা, ওই রেসিপি দেখে দুটো পাতা যদি উল্টে যায়, অন্য কোনো রান্নার পদ এসে গেছে, খেয়াল করেনি, হাওয়ায় উড়ে গেছে পাতা, হয়তো অন্য কোনো রান্নার রেসিপি, সেটা হয়তো বলেছে যে 4 চামচ নুন দাও, সেটা তখন দিচ্ছে, রান্নাটাই 12টা বেজে যাবে, যারা ওই বেশি হ্যান্ডবুক দেখতে যায়। ওকে এটা ওকে বোঝার শ্রেষ্ঠ গল্প হচ্ছে, ওকে লিখে দেওয়া হয় অনেক সময় স্পিচ কোথাও যাওয়ার জন্য, কোনো ডিবেটে। এই কদিন আগেও এটা দেখছিলাম, ডিবেটে গেছিল, মানে কে লিখে দিয়েছিল? ওই যারা আমলারা রয়েছে, হুম। অনেক সময় আলাপন খুব সুন্দর করে অনেক টেক্সট তৈরি করে দেয় বাংলা ইংরাজিতে, আলাপন বন্দ্যোপাধ্যায়। অনেক সময় অন্যান্য অনেক বিউরোক্র্যাট যে যেটা জানে, অনেক সময় পার্টি থেকেও আজকাল অনেক তো রয়েছে, অভিষেকের যে টিম তারা তৈরি করে দেয়। এমনকি দিল্লিতেও যখন মিটিং ফিটিংও যায়, গভর্নমেন্টের মিটিং, ইন্টারস্টেট কাউন্সিল বা ইত্যাদি, তাতেও তো সমস্ত পয়েন্টস করে দেয়, ছোট ছোট চিট দেয় যাতে ওর বলতে সুবিধা হয়। মানে একটা এত বড় কাগজ না দিয়ে এরকম করে টাইপ করা থাকে যাতে পড়তে বড় বোল্ডে থাকে। ও মা, ও গাড়িতে বসে, তার আগে দেখেনি, 11টায় মিটিং, 10:30টায় বেরোলো, এবার 10:30টায় বসে গাড়িতে বললো এই দিন তো কি দিয়েছে তুই, বলে এবারে কাগজটা দেখে পটপট পটপট করে পাতাগুলো দেখে নিয়ে ওটা তাহলে ওটা রাখুন, ওটা যদি কাজে লাগবে আপনার, ধর দেখি এবার পড়তেই ভালো লাগে না, আমি দেখে নিয়েছি, বুঝে গেছি কি আছে। তো ও না, ওর মধ্যে একটা এক্সটেম্পোর ন্যাচারাল ইনস্টিংক্ট, আর একটা স্বতঃস্ফূর্ততার ব্যাপার আছে, মানে ওকে না ওইরকম ভাবে ওটা বেসিক স্ট্রাকচারটা দেখে নিল, কিন্তু ওর কাণ্ডজ্ঞান আছে যে কোথায় গিয়ে কি বলা উচিত এবং কি বলা উচিত নয়। সেটা সে ব্রিগেডের স্পিচই হোক আর প্রাইম মিনিস্টারের মিটিং হোক। প্রাইম মিনিস্টারের মিটিংয়ে আমি অনেক মুখ্যমন্ত্রীকে দেখেছি রীতিমতো একটা কাগজে পয়েন্ট লিখে নিয়ে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি কি কি আলোচনা করতে হবে তার কোনো পয়েন্ট লিখে সব মাথায় থাকে। আর আরেকটা জিনিস দেখেছি যে অনেক কাজের কথা কোনো মিটিংয়ে 1 মিনিট লাগে, আর বাকিটা এমনি সোশ্যাল মানে আর কি টক। হ্যাঁ, সুতরাং ও ওইরকম ভাবে প্রচুর করে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আমি ধরে নিচ্ছি যদি সেই বাড়িতে 6টা কি 7টা ঘর থাকতো, তাহলে আজকালকার দিনে ফ্র্যাঞ্চাইজির মতো সেখানে কোনো স্ট্র্যাটেজি রুম বলে কিছু থাকবে না, মাথাটাই স্ট্র্যাটেজি রুম। একদম ওয়ার রুম, স্ট্র্যাটেজি রুম, হ্যাঁ, এই সমস্ত কোনো দরকারই নেই। ওর মোবাইলটা যদি না থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের বিরাট সমস্যা হয়ে যাবে। মোবাইল এবং ওয়াইফাই, হ্যাঁ, মানে হ্যাঁ, নেটওয়ার্ক যাতে থাকে, যে কারণে অনেক সময় দার্জিলিংয়ে বা এইসব জায়গায় গেলে যদি নেটওয়ার্কের প্রবলেম হয়, ওরও হয়, তো সাধারণ ও তো আলাদা করে কোনো একটা গ্রহ থেকে নয়, মানে ওটা তো আমরা যে সমস্যাটা ফিল করি ওরও, ও মুখ্যমন্ত্রী হিসেবে ঝটঝট করে মেল টেল করতে পারেন না, মেল করেন, মেল করতে পারে না তা নয়, কারণ ওই মোবাইলেই আজকাল তো সমস্ত হয়ে গেছে, কিন্তু মেল ও খুব একটা কিছু করে। ফেসবুক ইনস্টাগ্রাম দেখেন? হ্যাঁ, না ফেসবুকটা এখন যেটা হয়েছে, ফেসবুক ইনস্টাগ্রামের যেগুলো ওর দেখা দরকার বা একটু রিলেটেড কেউ দেখে সেগুলো একটু ওকে পাঠিয়ে দেওয়া হয়, এই আজকাল এটা হয়েছে, আগে এটাও ছিল না। কিন্তু ওর না মজার ব্যাপার হচ্ছে যে ওর একটা ম্যানুয়াল সিস্টেম আছে, অর্থাৎ ওর সম্পর্ক যেটা সেই দিল্লিতে আমার মমতার সীমাবদ্ধতা লিখেছিলাম, সেটার কি কোনো ছিল, ওয়ার রুম থেকে কোনো ফিডব্যাক পেয়েছিল? সেটা উপকারী বন্ধু সব সময় থাকে, এইরাই চালাচ্ছে মমতাকে। এটার অনেক সময় কিছু বিপদও হয়, কেননা অনেক সময় হয় কি কায়েমি স্বার্থ যদি আসে সেটা ওকে ক্রস চেক করতে হয়, মানে রাজা কর্ণেন্দ্র পশ্চাতি হলে একটু বিপদ হতে পারে, কিন্তু ওর কাছে তো একটা ফিডব্যাক নয়, ওর বিচার করার আছে, ও 10 রকমের ফিডব্যাকটা পায়। মানে এখানে হচ্ছে কি, ও মাঝে মাঝে বিরক্তও হয় যে কাকে আমি ক্যান্ডিডেট করব, বুঝলেন, সেটা তো আমি ঠিক করব। আরে 4 দিক থেকে সব জেলা থেকে, ওই জেলারই ক্যান্ডিডেট নয়, তার জন্য মতামতটা আমাকে দিদি দেখো এই নামটা মনে হয় বেস্ট হবে,
এইটা কিন্তু ওকে এখনো জানানোর সাহস, এখনো এই ফিডব্যাকটা তলা থেকে আসা, আমি মনে করি এটা যদি যে নেতা যেদিন এটাকে বলে দেবে যে পাঠিও না, আমি দেখা করব না, আমি শুনবো না, সেদিন কিন্তু এই সিস্টেমটা তখন ওই বেশি রিসার্চ R&D কিন্তু এই যে ধরো এখনকার ইয়াংস্টারদের মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ফরওয়ার্ড মুভিং, উনি নিশ্চয়ই ভাবেন যে এখনকার যারা ইয়াং, ধরা যাক 18 থেকে 25 কি 16 থেকে 25, এদের সঙ্গে আমার যোগাযোগ যাতে বিচ্ছিন্ন না হয়ে যাবে, এরা সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম আসক্ত, এদের উনি কি করে তাহলে তরুণদের সঙ্গে যোগাযোগ রাখেন? না, এখন যেটা হয়েছে যে ওনার ফেসবুক পেজ হয়েছে, পার্টির পেজ হয়েছে, এটার জন্য একটা টিম তৈরি হয়েছে, তারা সেগুলো করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনো এটা যেমন আছে, এবং প্রচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তাদের সমস্ত প্রচার হচ্ছে, যুবকদের সাথে কানেক্টেড হচ্ছে, উনি কিন্তু অনেক বেশি গুরুত্ব দেন যে যুবকদের জন্য যে স্কিমগুলো, একটা সাইকেল দেওয়া হচ্ছে, একটা শিক্ষার লোন দেওয়া হচ্ছে, সেইগুলো কিন্তু ওই সম্প্রদায়ের জন্য তিনি যেটা করছেন, একদম যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও তার অনেকগুলো মানে করেছে, মানে ভালো বলেছে যে কাজগুলো ভালো হচ্ছে, কিন্তু মানে বিজেপির পক্ষে সেটা প্রচার করা নিশ্চয়ই স্বাভাবিক না, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সংখ্যার ক্যালকুলেশনটা কি ওর কাছে সবসময় থাকে? গ্রাম এত, শহর এত, মানে এই সংখ্যার যে একটা নিজস্ব ব্যাকরণ, হ্যাঁ মানে থাকে, 100% থাকে। ও মুখস্থ বলে দেবে যে ওপর থেকে নিচ অব্দি যে শুধু 42টা না, ও বিধানসভার প্রত্যেকটা আসনের নাম, কে কোথায় প্রার্থী, কে কোথায় হেরেছিল, সেখানে কত পপুলেশন কিরকম আছে, এমনকি মাইনরিটি, আমরা যে কথা বলি না যে 30% মুসলিম, 30% মুসলিম তো গোটা রাজ্যের বা 42টা আসনে 30% নেই, কোথাও 98%ও আছে, কোথাও 10%ও আছে, গড়ে 30%। ও কিন্তু ওই যে ব্রেকআপগুলো যে কোথায় কতটা, সেটাও কিন্তু জানে। ওই 84 সাল থেকে রাজনীতি করতে করতে জেনেছে, কিন্তু এটা কিন্তু একটা ট্রায়াল অ্যান্ড এরার হয়েছে, জীবনে একবার হেরেওছে, সুতরাং ওর জীবনের অভিজ্ঞতা থেকে অনেক বেশি। আর এই যে প্রত্যেকবার কোনো না কোনো একটা অদ্ভুত করে চমক দেওয়া, যেবার প্রথম মিমি নুসরাত কেউ ভাবিনি, জানতোই না, আমরা কেউ জানতাম না, এন্টারটেনমেন্ট কভার করো মানে ভাবিনি, ইউসুফ পাঠান কেউ মানে কল্পনাও করেনি, হারুর জিতুর পরের প্রশ্ন। আমি জাস্ট বলতে চাইছি যে এই যে হঠাৎ করে একটা মুভ দেওয়া দাওয়া বোর্ডে, যে কেউ বোঝার আগেই একটা মুভমেন্ট হয়ে যাচ্ছে, এই মাইন্ডটা কি সারাক্ষণ এই ওয়ার্ক করে এই স্পিডে? একদম করে, মানে কি আমার মনে হয় 24/7 মানে পুরোটা দিন ভাবে যে কোথায় কাকে দিলে ভালো হয়, কোনটা কি করলে ভালো হয়। নিজে দাবা খেলেন না, দাবা খেলেন না, কিন্তু দাবার চাল দেন, এবং যেটা করেন উনি হয়তো ওই যে বাজনাটাকে কি বলে, ওই যে ক্যাসিও, ওই যে যন্ত্রটা হারমোনিয়ামের মতো না, সিনথেসাইজার মানে ওটা, হ্যাঁ। তো আগে ক্যাসিও লেখা থাকতো একটা, তো সেই সিনথেসাইজারটাতে হয়তো গাইছে কোনো মানে রবীন্দ্রনাথের গান বাজাচ্ছে, গাইছে না, এরকম বাজাচ্ছে, আর ভাবছে হয়তো যে তাহলে সাধন পান্ডে মারা যাওয়ার পরে ওই সিটটায় তাহলে কাকে দেওয়া উচিত। সারাক্ষণ মানে একবার একটা ঘটনা হয়েছিল, দার্জিলিংয়ে গেছিল, কাঞ্চনজঙ্ঘায় সূর্য উঠছে, সেই দৃশ্যটা উপভোগ করা হচ্ছে কাঞ্চনজঙ্ঘায়, এবং সবাইকে চা ফা খাওয়ানো হচ্ছে। তো হাঁটে না, দার্জিলিং গিয়ে বিপুল হাঁটতে হয়, তোর সাথে এটা একটা বিরাট সমস্যাও হয় আমার, মানে সাংবাদিকদের ফিট থাকতে মানে না থাকলে মুশকিল হয়ে যায়, এবং জোর করে হাঁটা হবে, আমলাদেরও ফিট থাকতে হবে ভালো। কিন্তু ওইখানে গিয়ে সূর্যোদয় সব দেখে টেকে ওর মাথায় কিন্তু কাজ করছে যে আচ্ছা এই বলে সঙ্গে কে ছিল, অরূপ বোধহয় ছিল, অরূপ ওই মারা গেল, ওদের ফ্যামিলির কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। আমি তখন বললাম যে আরেকটু 10-15 মিনিট এই কাঞ্চনজঙ্ঘায় একটু সূর্যটা উঠেছে, সূর্যাস্ত নয় যে দুর্বৃত্তদের কথা মনে হবে, কমপ্লিটলি ডিফারেন্ট। ওই উপভোগটা যে করছে না তা নয়, ও তো কবিতাও লেখে, সূর্যোদয় সূর্যাস্ত সব ঠিক আছে, কিন্তু ওর কাছে কিন্তু ওই যে তুই বলছিস কি করে মনে রাখা, কি করে এটাই একটা মানে মিস্ট্রি, যে ওইখানে আছে কম্পেনসেশনটা অ্যানাউন্স করে দিয়েছিলাম আমি, তো তারপর দার্জিলিং চলে এলাম, আচ্ছা যে মারা গেছে ওদের বাড়িতে গেছে তো টাকাটা, দেখ এরকম। মানে আমি গাড়ি করে যাচ্ছি, গঙ্গাসাগর মেলা হয়ে গেছে, তখন কানন হচ্ছে মেয়র মানে আমাদের শোভন চট্টোপাধ্যায়, সামনে দিদি বসে, আমি আর কারণ গাড়ির পেছনে, চকলেট দিল প্রথমে উঠেই, সমস্ত ওই ড্যাশবোর্ড থেকে জেমস আর ক্যাডবেরি সেসব হলো করে যেতে যেতে, এবার ওই বাবুঘাটের ওই নেতাজি ইন্ডোরের ওখান দিয়ে গিয়ে গাড়িটা যাচ্ছে,
কারণ এটা কবে হয়ে গেছে, সাগরটা কবে যেন শেষ হয়ে গেল, তো কারণ বুঝতে পারিনি কেন বলছে যে এ তো অনেক দিন হয়ে গেল, প্রায় 10 দিন হয়ে গেল। তো 10 দিন হয়ে গেল, এখনো গঙ্গাসাগরের এই ফেস্টুন আর এগুলো খুলিসনি কেন, কর্পোরেশন কি করছে? ও বুঝতে পারেনি যে ও তো 10 ও আরো দেরি করছে, অনেক দিন হয়ে গেছে, বলছে অনেক দিন হয়ে গেছে, তাহলে এটা কি আমার কাজ এগুলো খোলার? রেড রোড থেকে শুরু করে কি নোংরা হয়ে রয়েছে, ও তো হয়ে গেছে, গঙ্গাসাগর হয়ে গেছে, এবার এগুলো খোলো। তো তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে ওর মধ্যে কিন্তু সারাক্ষণ এটার একটা মজা আছে, কিন্তু মানে দেখুন, অর্থাৎ স্ট্র্যাটেজি কিলবিল করছে সারাক্ষণ ধরে ভাবছে যে কি করলে কি হয়। এটাতে ব্রেন টায়ার্ড হয়ে যায় না? টায়ার্ড হয়, এবং সেই টায়ার্ডনেস থেকে বেরোনোর জন্য ওর 2-4টে মানে গল্প করার কিছু লোক দরকার হয়, যাদের সাথে হয়তো গল্প করে, যাদের সাথে কথা বলে, ঝগড়াঝাটিও হয়, আবার এই তুই আমার খেতে দিলি না, আমি কখন এসেছি লতা, হ্যাঁ। কিন্তু এই যে একটা মধুর একটা যে সম্পর্ক, তারপরে ওই লতা এবং মানে অভিষেকের মায়ের কথা বলছি, ওরা দুজনে অনেক সময় গল্প করে, এই রিলেশনশিপগুলো না বাইরে থেকে বোঝা যায়, এগুলো ওকে ডিস্ট্রেস করে অনেক কিছু। ও ঈশ্বর বিশ্বাসী, এবং হিন্দুত্ব তো না হয় আজকের রাজনৈতিক বিষয়, মানে খুব ধর্ম বিশ্বাস। ধর্ম মানে কি, ও নিয়ম করে, ও যেভাবে, আমরা তো এইটুকু দেখি, সাধারণ মানুষ দেখে যে দুর্গাপুজোর সময় চণ্ডীপাঠ করছে, এ করছে, কিন্তু ওর যেভাবে বললাম যে মা বগলাকে বিশ্বাস করে, বগলা মন্দির কালীঘাটেও আছে, এবং কাকে কি ধরনের মানে এত ভালো ওর সমস্ত রয়েছে, যে হলুদ ফুলটা মা বগলাকে দেওয়া দরকার, তার জন্য হলুদ ফুলটাই দিতে হবে, এবং নিয়মিত, মানে গোড়া হিন্দু, গোড়া হিন্দু, সেটা কখনো দেখানোর প্রয়োজন হয়নি, কেননা এখানে তো সেই রাজনীতিটা আজকের দিন তার প্রাসঙ্গিকতাটা এসেছে। কিন্তু কেউ যদি বলে যে ও যথেষ্ট রিচুয়ালিস্টিক হিন্দু নয়, একেবারেই অসত্য, কেননা বাড়িতে মানে নানান ধরনের দেব দেবী, কিন্তু লিবারেল হিন্দু বোধহয়। এবং এই যে কালী পুজো যেটা হয়েছে, সেটা তো ওর ভাই নিজে হাতে করে একবার মাটির একটা ডালা নিয়ে মূর্তি বানিয়ে ফেলে। না, কিন্তু একই সঙ্গে হয়তো লিবারেল লোক, মানে কলকাতায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকলে গরুর মাংস নিষিদ্ধ হবে, হ্যাঁ, মানে খাওয়া দাওয়া কিংবা অন্য ধর্মের, খ্রিস্টান, তারপরে এই যে শিখদের নিয়ে তো ভবানীপুরে নিয়মিত যায়, করে, এবং সেটা শুধু ভোট ক্যাচিং এর জন্য নয়, এবং ওদের সাথে মিশে যাও, ওরা কিন্তু খুব ভালোবাসে, এবং ওই যে হালুয়া খাওয়া বলেও যে খেতে ভাল লাগে ওখানে গেলে, তো ওর কালচারালি কিন্তু সকলের সাথে ওর একটা রয়েছে। আচ্ছা, আমরা জয়ন্ত প্রায় শেষ দিকে চলে এসেছি, আমি জাস্ট একটা গল্প করতে করতে অনেকটা আমরা চলে এলাম। আমি জাস্ট একটা বোঝার চেষ্টা করছি, আমরা যে কোনো সিচুয়েশনে যখন কোনো অধিনায়ক বা কোনো একটা ইন্ডাস্ট্রি লিডার, রাজনীতির লিডার, এন্টারটেনমেন্ট লিডার যখন কোনো সিদ্ধান্ত নেন এবং সেই সিদ্ধান্তটা সফল হয়, তখন আমরা বুঝতে চেষ্টা করি যে তার রেসিপিটা কি, কোন রসায়নে সিদ্ধান্তটা এলো। আমি একটা ইনসিডেন্টের কথা বলছি, যে 23শে জানুয়ারি নেতাজির 125তম জন্মদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালে আয়োজিত হচ্ছে, আমি ওটা দেখতে গেছিলাম। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি সম্ভবত প্রধান অতিথি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবার মানে সেই সময় আমার মনে হচ্ছিল যে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা কার্যত একটা ক্রিকেট মাঠের চেহারা নিয়েছে, যেরকম একটা চিৎকার চেঁচামেচি, এবং স্পেশালি ইলেকশনের আগে সেই সময় বিজেপি চিৎকার এটি হচ্ছে, এবং আগে থেকেই হচ্ছিল, জয় শ্রীরাম সব এটি হচ্ছিল প্রধানমন্ত্রী। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিতে এলেন, তখন আমি খুব সামনের দিকে বসেছিলাম, প্রসেনজিৎ এখানে, ইন্দ্রাণী হালদার, এই সব একটা একটা গ্রুপ, বিক্রম ঘোষ আমার পাশে, এবং আমি আবার বলছি যে যেন মনে হচ্ছে যে কলকাতা শহর বলে মনেই হচ্ছে না, প্রায় এরকম একটা ছবি, এবং মানে মনে হচ্ছে প্রায় এরা এক্ষুনি মাঠে নেমে পড়তে পারলে হয়, এরকম একটা জায়গায় মমতা এলেন, এসে জয় শ্রীরাম হলো। আমি ভাবছিলাম যে এই সিচুয়েশনে উনি কি করবেন, কারণ এটার জন্য তো উনি তৈরি ছিলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি এর প্রতিবাদে বক্তৃতাই করব। আমার সামনে সব্যসাচী দত্ত বসেছিলেন, আমার সঙ্গে আলাপও নেই, তৃণমূলে তখন বিজেপিতে ছিলেন, এখন তৃণমূলে চলে এসছেন। সব্যসাচী পাশে একজন সঙ্গীকে আমি নিজে শুনলাম, বললো সর্বনাশ হয়ে গেল, পুরো হেডলাইন নিয়ে চলে গেল। এই যে একটা স্প্লিট সেকেন্ডে এই যে সিদ্ধান্তটা, যে এখানে আমি, ওখানে ধরো অনেকে হলে হয়তো পুরোটা বলে প্রতিবাদ করতে অনেক কিছু হতো,
জাস্ট বলবো না, একদম সাইলেন্ট থাকবো এটার প্রতিবাদে, এটাতে কিন্তু ইম্প্যাক্ট অনেক বেশি হলো। এই অ্যাকিউমেন্টটা কি করে একজন রাজনীতিবিদ রপ্ত করে? আমি একজন রাজনৈতিক এত নাম করা সংবাদদাতা হিসেবে জিজ্ঞেস করছি যে হাউ ডু ইউ এক্সপ্লেন দিস? না, আমার যেটা মনে হয় যে এটার মধ্যে না, ওই যে তুমি অন্য একটা কোন আলোচনার সময় আমাকে বারবার বলছিলে যে 4 জনকে সুযোগ দেওয়া হলো, তার মধ্যে একজন পারে 3 জন পারে না। তুমি কোনো একটা খেলার গল্পে আমাকে বলছিলে, ভিভিএস লক্ষ্মণের ভাই সম্পর্কে, সেটা বলতে পারো? মানে এখানে আমি কি বলবো? হ্যাঁ বলো, বলো না, বলো। কিছুই না, সেটা হচ্ছে যে আমি তখন সচিন টেন্ডুলকারের উপর একটা বই লিখছিলাম। তো তখন প্লেনে ওই বইয়ের ইন্ডিগো ফ্লাইটে বইয়ের কাটাছেড়া করছিলাম। তো একজন ভদ্রলোক আমার পাশে ছিলেন, উনি আমায় বললেন, আমি জাস্ট কিউরিয়াস, হোয়াট আর ইউ ডুইং, প্লিজ ডোন্ট মাইন্ড। I said, no, I won't mind. I'm just doing a book on Tendulkar, so I'm going to Bombay to just show him the final manuscript. তখন উনি বললেন যে, but I'm just again curious, what exactly are you writing? I said, just I'm trying to present a different face of Tendulkar. তো উনি বললেন যে, না, আমি জাস্ট জানতে আগ্রহী, আমি বইটা পড়বো যে সচিন কেন সচিন হলো। আমি বললাম যে বিকজ ডিসিপ্লিন, ট্যালেন্ট, পরিবার, এই সব কিছু নিয়ে। উনি বললেন যে এগুলো তো সবই ওর দাদারও ছিল, দাদাও একই ক্রিকেট মিলিউয়ের মধ্যে বড় হয়েছে, দাদারও একই বাবা, একই পরিবার, সবকিছু, দাদাও ক্রিকেট খেলতো, তাহলে দাদা সচিন হলো না কেন? আমি বললাম যে হয়তো ট্যালেন্ট সেরকম ছিল না, কোনো দাদাও তো জুনিয়র লেভেলে ভালো ক্রিকেট খেলতো, হলো না কেন? কেন হলো না জানেন? বিকজ ও সচিনটাই হওয়ার ছিল। সচিন ওইটা শুধু ওই পরিবেশ আর ইয়ে বলে আপনি যা বলছেন সেটা নয়। তা বলে উনি নিজের পরিচয়টা দিলেন, বললেন আমি ভিভিএস লক্ষ্মণের মাসতুতো ভাই, আপন মাসতুতো ভাই, আমি একজন ইঞ্জিনিয়ার, আমরা 3 জন, আমি, আমার খুড়তুতো ভাই আর ভিভিএস, আমরা একই সঙ্গে ট্রেনিং করতাম, 3 জনই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আমি হয়ে গেলাম ইঞ্জিনিয়ার, আমার ভাই হয়ে গেল ডাক্তার, আর দেখুন ভিভিএস ইন্ডিয়া ক্যাপটা পেল, একই ট্রেনারের কাছে একই সময়ে ট্রেনিং করেছে, বিকজ হি ওয়াজ ডেস্টাইন্ড টু প্লে ফর ইট। এই ঘটনাটাই হচ্ছে আমার দিক থেকে উত্তর, কেননা আমার মনে হয়েছে যে এটাই মমতা হওয়ার ছিল। আমি একটা ছোট্ট অ্যাড করছি এটাতে, কদিন আগের কথা, তুমি যেরকম ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানের কথা বললে, যেদিনকে নরেন্দ্র মোদী রাম মন্দিরে গিয়ে ওই বালক রামের প্রতিষ্ঠা করলেন, গোটা দেশ জুড়ে একটা ব্যাপার, মমতা সেটার কোনো বিরোধিতাও করেননি, আবার কোনো একটা বিরাট করে একটা হইচই করেননি। সেদিন ওই পার্ক সার্কাস পর্যন্ত সর্বধর্ম সমন্বয়ের একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করলেন, এবং সবাইকে নিয়ে, এবং সেটা কিন্তু আগে থাকতে প্ল্যান করা নয়, ওটা হঠাৎ ওই সকালবেলা থেকে টিভিতে রাম 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 দেখতে দেখতে ওনার মনে হলো যে উইদাউট কাউন্টারিং রাম, আমরা এখানে একটা সামথিং নিউ করি, যেটা কমিউনাল হারমোনি, মানে আমি শুধু রাম না, রাম প্লাস আল্লাহ, রাম প্লাস যিশু প্লাস আল্লাহ করে দিল এটা। দিল্লি থেকে জয়রাম রমেশ, আমার খুব ঘনিষ্ঠ, আমাকে বলল যে এটাই যদি আগে থাকতে একটু কথা বলা যেত, তাহলে তো আমরা গোটা দেশে এই প্রোগ্রামটা, ইন্ডিয়াতেই প্রোগ্রাম করলে কত ভালো হতো, যে একটা কমিউনাল হারমোনির ওই একই দিনে আমরা কোনো বিরোধিতা না করে পাশাপাশি করতাম। তো সেটা মমতা মাথা থেকে এসছে না, এটা তো রাহুল গান্ধীর মাথা থেকেও আসেনি, আর কারো মাথা থেকে আসে। এটা হচ্ছে অফ স্টাম্পের বাইরের বল না খেলে, না খেলে স্টেটমেন্টটা। এইটা কিছু আমার এটা ইমরান খান বলেছিলেন যে লোকে বলে যে মারার বল মারাটাই আক্রমণ, অনেক সময় ছাড়াটাও আক্রমণ। বাহ, খুব ভালো কথাটা। আজকে এই পর্যন্তই থাকলো। জয়ন্তের সঙ্গে কথা বলতে বলতে আমার মনে হচ্ছে যে আজকে পুরো সন্ধ্যেটাই বোধহয় চলে যাবে ওর সঙ্গে কথা বললে। পরে আবার হয়তো কখনো ফিরে আসবো, বাট আপাতত অন্য এপিসোড নিয়েও আসবো সামনে। সবাই ভালো থাকবেন। জয়ন্ত, অনেক ধন্যবাদ এত সব অন্তরঙ্গ কথা বলার জন্য পলিটিক্সে গ্রিন রুমে। আমার সত্যিই মনে হচ্ছিল আমি গ্রিন রুমের মধ্যে বসে আছি একটা কফির কাপ হাতে নিয়ে। থ্যাংক ইউ।